চলো, তো আমরা ক্লাসটা স্টার্ট করছি। আজকের ক্লাসে কি হবে বা আজকে থেকে ক্লাসগুলো কীভাবে কন্টিনিউ করব সেটা নিয়ে প্রথমে একটু বেসিক্যালি বলে নেব, তারপরে ফার্দার আমরা এগোবো আর কি। তো বিষয়টা হচ্ছে যে এই ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্য হলো শুধু আর শুধুমাত্র তোমাদের রিভিশন। সেই জিনিসটা পার্টিকুলারলি তোমাকে বলবো যে আমি শুধু আর শুধুমাত্র রিভিশন দেওয়ার জন্যই তোমাদের এই ক্লাসগুলোকে শুরু করছি। তো রিভিশন হবে, বুঝতেই পারছো। আর রিভিশনের মধ্যে কেমনভাবে রিভিশনটা দেবো সেটা যদি পার্টিকুলারলি বলে দিই, তাহলে থিওরি পার্টটাকে রিভিশন দেবো আমরা, শুধুমাত্র থিওরি পার্টটাকে রিভিশন দেবো। কারণ তোমার যেটা অ্যাপ্লিকেশন পার্ট বলে তো তোমার হচ্ছে কোডগুলো, সেই কোডগুলো তো তোমাদের পড়ানোই হয়েছে। পার্টিকুলারলি যেটা পিওয়াইকিউসগুলো করানো হলো সেখানেও হচ্ছে তোমার কোডগুলোকে আমি বলে দিয়েছি পার্টিকুলারলি। এখন থিওরি পার্টটা আমাদের একটু একটু করে ঝালাই দেওয়ার দরকার আছে। তার মানে রিভিশনটা যদিও আমি বুক নোটগুলো তোমাকে দিয়ে দিয়েছি, এবার রিভিশনটা খুব ভালো করে দাও, ঠিক আছে? তো আজকে এটার হলো ফার্স্ট ক্লাস, থিওরির ফার্স্ট ক্লাস বলতে পারো। তো যারা ধরো কোড একদমই বুঝতে পারছো না, একদমই ঢুকছে না কোনো কিছু, বা এতদিন ধরে কোনো কিছুই বোঝোনি, কোনো কিছুই দেখোনি, ঠিক আছে, সেই চেক পেপার কী হয় সেটাই জানো না, তাদের ক্ষেত্রে কী হবে যে এইগুলো পড়ে, এই তোমার থিওরি পার্টটা পড়ে অ্যাটলিস্ট পাসটা করতে পারবে, ঠিক আছে? চলো, তো সবার জন্যই ইম্পর্টেন্ট, ডেফিনেটলি বুঝতে পারছো। থিওরি পার্টটা আমরা চালু শুরু আরম্ভ করছি। তো অনেক ছোটো ছোটো ক্লাস হবে, পারলে 2x চালিয়ে দিও, তাহলে তোমার একটু টাইমটা সেভ হবে। তো মেইন উদ্দেশ্য হলো যেন তোমার হেল্প হয়, ঠিক আছে? চলো, তো ইন্ট্রোডাকশন টু প্রোগ্রাম, এটা ফার্স্ট চ্যাপ্টার ছিল তোমাদের। তো বেসিক্যালি থিওরি পার্টটা তো আমি বলেছিলাম তোমাকে করতে। এবার হিস্ট্রি অফ কম্পিউটার যে জায়গাটা ছিল সেখানে আমরা পড়েছিলাম ফার্স্ট জেনারেশন কম্পিউটার, সেটা হচ্ছে তোমার ভ্যাকিউম টিউবস, ঠিক আছে? এগুলো বলবো না, ডেফিনেটলি প্রিভিয়াস ইয়ার টাইপের যে কোশ্চেন প্যাটার্নগুলো যেভাবে আসে সেগুলোকে বলবো। এই বইটাই আছে, সেগুলো খুব ভালো করে দেওয়া আছে। সেকেন্ড জেনারেশন কম্পিউটারের মধ্যে হচ্ছে তোমার ট্রানজিস্টারওয়ালা কম্পিউটার যেটা ছিল, মানে ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট হচ্ছে। ফার্স্ট জেনারেশন ছিল, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফিফথ, এইভাবে করে গেছে। থার্ড জেনারেশন কম্পিউটারের মধ্যে ইন্টিগ্রেটেড সার্কিট এই জিনিসটাকে ইউজ করা হয়েছিল, এগুলো তোমাকে বলা হয়েছে ক্লাসের মধ্যে। বাকি ফোর্থ জেনারেশন কম্পিউটার আছে, ফোর্থ জেনারেশন কম্পিউটারের মধ্যে হচ্ছে মাইক্রো প্রসেসর, এইটা শুরু হয়েছিল। তারপর ফিফথ জেনারেশন কম্পিউটার, মানে যেগুলো হচ্ছে আমরা এখন ইউজ করছি ফিফথ জেনারেশন কম্পিউটার, আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও চলে এসছে, ঠিক আছে? প্রেজেন্ট এবং এর পরে যেগুলো থাকবে সবগুলোই হবে ফিফথ জেনারেশন কম্পিউটারের মধ্যে, ঠিক আছে, এখন পর্যন্ত। বাকি বিষয়টা হচ্ছে যে আরেকটু যদি তোমাকে বলে দিই, মানে কিছু দেখবে, মানে হঠাৎ হয়তো বুঝতে পারছো না যে কী পড়বো না পড়বো, এখানে দেখবে কিছু সলভড এক্সাম্পল করে দেওয়া আছে। যদি বইটা থাকে তোমার কাছে তাহলে তো খুবই ভালো। এখানে দেখো এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এখানে কোয়েশ্চেন আনসার এইভাবে করে করে দেওয়া আছে, ঠিক আছে? আশা করছি বুক নোটটা দেখেছো, বুক নোটটা ক্লাসের মধ্যে আমি দেখিয়েছিলাম, ঠিক আছে? ক্লাসের মধ্যে আমি বলেও দিয়েছি জিনিসগুলো, যে বুক নোটগুলোকে কী করে ফলো করতে হবে। বাকি ব্যাপারটা হচ্ছে যে চলো রিভিশন দিই আমরা, আমাদের কাজ হলো রিভিশন দেওয়া, রিভিশনটাই আমরা দিই এখনকার জন্য। তো প্রথমে বেসিক্যালি ওভারভিউটা একটুখানি দেখে নাও, ওভারভিউ অফ আর্কিটেকচার অফ কম্পিউটার, মানে কম্পিউটারের মধ্যে কী কী থাকে, কী কী জিনিসপত্র থাকে না থাকে, সেই জিনিসগুলো যদি বলি, ওভারভিউটা দিই, তাহলে টোটাল 5খানা ইউনিট আছে এখানে, বলছে 1টা 2টো 3খানা 4খানা 5খানা। তো কী কী বলছে, একটা ইনপুট ইউনিট থাকবে, মানে কম্পিউটারকে তো ইনস্ট্রাকশন দিতে হবে, সেটার জন্য ইনপুট ইউনিট। কম্পিউটার যখন তোমাকে আউটপুট দেবে সেটা আউটপুট ইউনিট থাকবে ডেফিনেটলি। আরেকটি কী থাকবে, স্টোরেজ ইউনিট, মানে কোনো কিছু যখন সেভ করা থাকবে, ধরো কোনো একটা ফটো তুলছো, ফটোটা গিয়ে তোমার ফোনের মধ্যে সেভ হচ্ছে, তো অবশ্যই সেখানে ফোনের ভেতরে স্টোরেজ আছে, তুমি 128 জিবি স্টোরেজ এখন নিচ্ছ মিনিমাম কোনো একটা ফোন কিনতে গেলে, সেই স্টোরেজ ইউনিটটা দরকার। তারপরে অ্যারিথমেটিক লজিক ইউনিট, সেটা দরকার। তারপরে কন্ট্রোল ইউনিট তোমার দরকার, ঠিক আছে? এরপরে এরপর দেখো যে এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে ছকটা তুমি দেখে নাও, এরিথমেটিক কন্ট্রোল ইউনিট, ALU এবং কন্ট্রোল ইউনিট, এটাই হচ্ছে তোমার মেইন কম্পিউটারের মধ্যে, তুমি যদি বলতে বলতে চাও। ইনপুট ইউনিটও ঠিক আছে, আউটপুটও ঠিক আছে, স্টোরেজ ইউনিট তো একেবারে আলাদা জিনিস। তো মেইন কম্পোনেন্ট যদি বলো তাহলে সেটা হচ্ছে এই দুখানা, অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিট, ঠিক আছে? তো এক এক করে বলেছে ইনপুট ইউনিট কী কী হতে পারে বলো দেখি, মনে আছে তোমার কি? ওই যে কিবোর্ড মাউস এগুলো দিয়ে তো ইনপুট দিচ্ছিলাম আমরা, তো জিনিসগুলো অনেকবার করে বলেছি মানে ক্লাসের মধ্যেই। তো আশা করছি মনে আছে, কিবোর্ড মাউস এই সমস্ত জিনিসগুলো, এগুলো হচ্ছে তোমার ইনপুট, মানে কম্পিউটারকে যখন তুমি ইনস্ট্রাকশন দিচ্ছ, তুমি নিজে থেকে ইনস্ট্রাকশন দিচ্ছ, কোনো একটা কোড লিখছো, কিবোর্ডে টাইপ করছো, তো সেটা ইনপুট দেওয়া বলে এটাকে, ঠিক আছে? ইনপুট ইউনিট। তারপরে আউটপুট ইউনিট কেমন হবে, আউটপুট ইউনিট বুঝতে পারছো সব থেকে ভালো? আউটপুট ইউনিট যদি বলি তাহলে ধরো স্পিকার থাকে, আমরা গান শোনার জন্য স্পিকার ইউজ করি, সেই স্পিকারগুলোকে তুমি আউটপুট ইউনিট বলতে পারো। বা তোমার ফোনের মধ্যে যে স্পিকার আছে সেটা আউটপুট ইউনিট,
ঠিক আছে? অথবা কোনো কিছু ধরো যেমন এখানে যেমন দেওয়া আছে প্রিন্টার দেওয়া আছে, প্রিন্টারে আমরা প্রিন্ট করি, তো প্রিন্টটা কী করে হচ্ছে, প্রথমে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, ইনপুট দেওয়া হচ্ছে, তুমি ইনপুট দিচ্ছ, আউটপুটটা বেরোচ্ছে। তারপর মনিটর, দিস আর কমনলি ইউজড অ্যাজ কম্পিউটার। ঠিক আছে? তারপরে হচ্ছে স্টোরেজ ইউনিট। স্টোরেজ ইউনিটের মধ্যে থাকবে হচ্ছে প্রাইমারি স্টোরেজ ইউনিট এবং সেকেন্ডারি স্টোরেজ ইউনিট। প্রাইমারি স্টোরেজ ইউনিট বলে তো যে এখানে হচ্ছে কি হয় বলে তো, এটা হচ্ছে টেম্পোরারি। প্রাইমারি স্টোরেজ ইউনিটটাই হচ্ছে তোমার টেম্পোরারি স্টোরেজ অফ ডেটা। মানে স্টোরেজ মানে বুঝতে পারছো, স্টোরেজ। এবার স্টোরেজ মূলত র্যাম রম দুই রকমভাবে হয়, তো সেটা একটু পরে আমরা দেখব, কোশ্চেন আনসারে আছে সেটা, সেই বিষয়টা নিয়ে। বাকি এখানে প্রাইমারি স্টোরেজ বলতে বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এটা একটা টেম্পোরারি টাইপের স্টোরেজ। কেমন? যখন আমাদের প্রয়োজন তখন সেটাকে আমরা ইউজ করব, যখন আমাদের প্রয়োজন নয় তখন সেই সেই যে স্টোরেজটা তারপরে সেটা ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে? যখন প্রয়োজন তখনই আমরা সেটাকে ইউজ করব, সেটা হলো প্রাইমারি স্টোরেজ। আর সেকেন্ডারি স্টোরেজটা কি, এইটা হলো তোমার পার্মানেন্ট টাইপের স্টোরেজ। এই যে দেখো এখানে লেখাও আছে পার্মানেন্ট স্টোরেজ, এইটা। তাহলে প্রাইমারি স্টোরেজ এবং সেকেন্ডারি স্টোরেজের মধ্যে যদি পার্থক্য বলে তাহলে তুমি বলবে যে এটা প্রাইমারিটা হলো একটা টেম্পোরারি স্টোরেজ, যখন আমাদের প্রয়োজন তখন সেটা ইউজ করি। যেমন হচ্ছে র্যাম, যেমন হচ্ছে র্যাম র্যাম যখন আমরা ফোন কিনি বা কোনো একটা কম্পিউটার কিনি তখন হচ্ছে র্যামটাকে খুব ভালো করে দেখে নিই যে কত জিবি র্যাম আছে, একটু দেখে নিই, 6 জিবি র্যাম, 8 জিবি র্যাম, না 4 জিবি র্যাম। 4 জিবি র্যাম হলে চলবে না, ফোনটা নেবো না। ঠিক আছে? বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দিলে, তো যাই হোক, তো সেটা একটা আলাদাই গল্প স্বল্প। তো র্যামটাকে আমরা প্রপারলি আমরা দেখি যে র্যাম কত, কারণ র্যাম যত বেশি হবে তত ফাস্ট আমাদের কম্পিউটার চলবে। কেন কম্পিউটার ফাস্ট চলবে? বিকজ অফ র্যামের ভেতরে, র্যামটা হলো তোমার একটা টেম্পোরারি স্টোরেজ। ধরো র্যামটা যখন বেশি হবে তখন তুমি একসাথে অনেকগুলো অ্যাপকে তুমি চালিয়ে রাখতে পারবে কম্পিউটারের মধ্যে বা ফোনের মধ্যে, অনেকগুলো অ্যাপ কিন্তু তোমার ফোনের মধ্যে চলবে তখন র্যামটা যখন বেশি হবে। কোথাও কোনো ল্যাগ করবে না, হ্যাং করবে না, কিছু করবে না। ব্যাপারটা বুঝলে তো? এবার ধরো হঠাৎ করে চলতে চলতে ফোনটা বন্ধ হয়ে গেল, তো বন্ধ হয়ে গেলে কী হবে, যখন ফোনটা সুইচ অফ হয়ে যায়, এখানে এখানে দেখো সুইচ অফ কথাটা লেখা আছে, যখন ফোনটা সুইচ অফ হয়ে যায় তখন কী হয়, পুরো র্যামটা আবার ফাঁকা হয়ে যায়। যখন নতুন করে ফোনটা চালু করলে, সুইচ অন করলে, সুইচ অন করার পর দেখবে যে একদম কোনো কিছু আর দেখছো না যে চলছে, কোনো অ্যাপই কিন্তু চলবে না। তখন আবার নতুন করে তোমাকে অ্যাপগুলোকে চালাতে হবে, আবার র্যামের মধ্যে তোমাকে মানে র্যামের মধ্যে আবার সমস্ত অ্যাপ তখন গিয়ে খুলবে। সো দ্যাট ইজ ওয়াই এটাকে বলা হচ্ছে তোমার টেম্পোরারি স্টোরেজ, যে যখন প্রয়োজন তখন থাকবে, আর যখনই তুমি সুইচ অফ করে দিলে, হ্যাঁ, তখনই হচ্ছে র্যামটা ফাঁকা হয়ে গেল। কিন্তু কিন্তু সেকেন্ডারি স্টোরেজটা কেমন? সেকেন্ডারি স্টোরেজটা হচ্ছে তোমার পার্মানেন্ট টাইপের একটা স্টোরেজ। মানে কি? মানে কি, ধরো ফটো তোমার ফোনের মধ্যে সেভ হচ্ছে, ফটো তোমার ফোনের মধ্যে সেভ হচ্ছে, তো সেভটা কোথায় হচ্ছে, সেটা পার্মানেন্ট স্টোরেজে গিয়ে সেভ হচ্ছে। ফোনটা বন্ধ হয়ে গেলেও ফোনটা যখন চালু হয়ে যায় আবার ফটোগুলো আমরা ঘুরে, মানে যেখানে থাকার সেখানে কিন্তু থাকে, ডেফিনেটলি গ্যালারিতে থাকে। তো কী করে থাকে? বিকজ অফ দিস ইজ বিকজ অফ দ্য পার্মানেন্ট স্টোরেজ। এটা হলো তোমার পার্মানেন্ট স্টোরেজ, সেই কারণে। ঠিক আছে? তো দুই রকমের স্টোরেজ হয়, আশা করছি আমি বোঝাতে পেরেছি। একটা হলো প্রাইমারি স্টোরেজ আর একটা হলো সেকেন্ডারি স্টোরেজ। এই সেকেন্ডারি স্টোরেজের মধ্যেই কী আসবে বলো তো, রম জিনিসটা চলে আসে, AROM। বাকি সেকেন্ডারি মেমোরির মধ্যে যেমন হার্ড ডিস্ক থাকে, সিডি থাকে, অথবা পেন ড্রাইভ যে জিনিসটা থাকে সেটাকেও তুমি বলতে পারো সেকেন্ডারি স্টোরেজ টাইপ। ঠিক আছে? এবার চলে আসো অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট বা ALU, এই জিনিসটা কি বলা হচ্ছে, এখানে মূলত অ্যারিথমেটিক অপারেশনগুলো হয়। অ্যারিথমেটিক অপারেশন বলে তো ওই যে প্লাস মাইনাস যোগ বিয়োগ, হ্যাঁ, মানে কি প্লাস মাইনাস তো সেই যোগ বিয়োগই হয়। তো যাই হোক, প্লাস মাইনাস, তারপরে গুণ, তারপর ভাগ, এগুলো কোথায় হয়? এগুলো হয় তোমার অ্যারিথমেটিক লজিক ইউনিটের ভেতরে। ঠিক আছে? এটা কোথায় ছিল বলো তো? এই যে স্ট্রাকচারটা এই যে দেখতে পারো, এই যে ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে। এটা বোঝা গেল? অ্যারিথমেটিক লজিক ইউনিট এখানে বলে দিয়েছে পুরোপুরি। এই যে দেখো, এছাড়া আরও কিছু অপারেশন হয়, যেমন লেস দেন, গ্রেটার দেন, এই অপারেশনগুলো কোথায় হয়? এগুলো হচ্ছে তোমার লজিক্যাল অপারেশন বলে, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে হয়। তো এখানে দেখো কি লিখে দিয়েছে, যে রিকল দ্যাট ক্যালকুলেশনস লাইক অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এক্সেট্রা ফল ইনটু দিস ক্যাটাগরি অফ অ্যারিথমেটিক লজিক ক্যালকুলেশনস। ঠিক আছে? তো ক্যালকুলেশন করার ক্ষেত্রে এই অ্যারিথমেটিক লজিক ইউনিটটা কম্পিউটার ইউজ করে। ঠিক আছে? তুমি ইউজ করো না, কিন্তু কম্পিউটার ইউজ করে, তার মধ্যে থাকে অ্যারিথমেটিক লজিক ইউনিট। এরপরে বলছে কন্ট্রোল ইউনিট। হোয়াট ইজ এ কন্ট্রোল ইউনিট, সেটা যদি দেখো, তো কন্ট্রোল ইউনিট ইজ এ সার্কিট দ্যাট কন্ট্রোল দ্য ফ্লো অফ ইনফরমেশন থ্রু দ্য প্রসেসর অ্যান্ড কোঅর্ডিনেটস দ্য অ্যাক্টিভিটিস অফ আদার ইউনিটস উইদিন ইট। তার মানে কি, কন্ট্রোল ইউনিট তুমি ভাবতে পারো আমাদের হিউম্যান ব্রেন, আমাদের মাথাও ভাবতে পারো কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট কী করছে, আমাদের হাতকে চালাচ্ছে, আমাদের পাকে চালাচ্ছে, আমাদের, আমি যেমন কথা বলছি আমার মুখটাকে চালাচ্ছে। হ্যাঁ,
তারপরে বিভিন্ন জিনিস এগুলোকে কন্ট্রোল করছে। তো কন্ট্রোল ইউনিটটা ঠিক সেভাবে তুমি ভাবতে পারো, এটা হচ্ছে তোমার প্রসেসর। ঠিক আছে, আমরা দেখি না কম্পিউটারের প্রসেসর কিনতে যাই, অথবা আমি যেমন মানে কম্পিউটার কিনবো, তো সেটার জন্য আমি এখন প্রসেসর, ভালো প্রসেসর খুঁজছি, i5 নেবো না রাইজেন প্রসেসর নেবো। এবার তোমার ইসে তো ফোনের ক্ষেত্রেও যেমন আছে স্ন্যাপড্রাগন প্রসেসর আছে, মিডিয়াটেকের প্রসেসর আছে। তো এগুলো হচ্ছে তোমার কন্ট্রোল ইউনিট। এরা কী করছে, প্রসেসর এবং যে আদার্স জিনিসগুলো পুরোকে কন্ট্রোল করছে, এটা কন্ট্রোল ইউনিটের মধ্যে থাকে। ঠিক আছে, বলতে পারো তুমি এটা হলো প্রসেসর, প্রসেসরটাই হচ্ছে তোমার কন্ট্রোল ইউনিট। ঠিক আছে, সেই জিনিসটা এখানে বললো। এরপর চলে আসো তোমার ল্যাঙ্গুয়েজের বিষয়টা, কম্পিউটার ল্যাঙ্গুয়েজের মধ্যে কী কী থাকে। যেমন হচ্ছে দেখো, এগুলোকে আবার বলছি কেন, এটা আবার বলার কারণ আছে, বিকজ অফ দেখবে যে যখন কোয়েশ্চেন আনসারগুলো করবো, কোয়েশ্চেন আনসারগুলো করতে গিয়ে দেখবে যে হ্যাঁ এগুলোই আবার রিপিট হচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো রিপিট হচ্ছে, দ্যাট ইজ ওয়াই প্রথমেই আমি বলে নিচ্ছি, তাহলে কোয়েশ্চেন আনসারে গিয়ে অতটা বেশি বলতে হবে না আমাকে, একবার বললেই বুঝে যাবে। সেই কারণে একটু সময়টা এখানে নষ্ট করছি। চলো দেখো, তুমি 2x চালিয়ে দাও, কোনো অসুবিধে নেই। লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, আমাদের ল্যাঙ্গুয়েজ জানি আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যেমন সি ল্যাঙ্গুয়েজটা আমরা পড়ছি। সি ল্যাঙ্গুয়েজ আমরা পড়ছি। তো এই যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, এগুলো তো একদিনে ডেভেলপ হয়নি, এগুলো ধীরে ধীরে ডেভেলপ হয়েছে। তো সেই কারণে বলছে কিছু লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ থাকবে, আর কিছু ধীরে ধীরে আপার লেভেল ল্যাঙ্গুয়েজ বা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে সেটা কিন্তু কনভার্ট হয়েছে। ব্যাপারটা বুঝলে তো, একদিনে কিন্তু এটা ইম্প্রুভ হয়নি। মানে এই যে ছকটা তুমি, এই ছক বলতে পিরামিডটা তুমি দেখতে পাচ্ছ, এটা ঠিক উপরের দিকে এইভাবে যাবে, ধীরে ধীরে হয়েছে, ডেভেলপ হয়েছে। প্রথমে কী ছিল, প্রথমে ছিল হার্ডওয়্যার। হার্ডওয়্যার মানে কি, কম্পিউটার হার্ডওয়্যার প্রথমে তৈরি হয়েছে। তো হার্ডওয়্যারকে চালানোর জন্য তো কোনো কিছু লাগবে, এমনি এমনি তো চলবে না, শুধু কারেন্ট দিয়ে দিলে আর চলবে না, সেই জন্যে তাকে ইনস্ট্রাকশন দিতে হবে। তো সেটার জন্যে মেশিন ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস হয়েছে। মেশিন ল্যাঙ্গুয়েজটা কেমন, মেশিন ল্যাঙ্গুয়েজ মনে রাখবে সেটা, দিস ইজ ভেরি ভেরি ইজি, যে 0 এবং 1-এর কম্বিনেশন। কম্পিউটার কিন্তু আমাদের ভাষা বোঝে না, আমরা যেভাবে কথাবার্তা বলছি এখন কম্পিউটার বুঝে যাচ্ছে সেটাও না। আমি যে এখন ক্লাসটা রেকর্ড করছি, কম্পিউটার যে ক্লাসটাকে তোমার, আমি তো ট্যাবে এখন রেকর্ড করছি, আইপ্যাডে আমি ক্লাসটাকে রেকর্ড করছি। তো আইপ্যাড কিন্তু নিজে থেকে আমার কথাগুলো বুঝতে পারছে না, ও প্রথমে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে সেটাকে ভাঙছে, তারপরে সে বুঝতে পারছে। তো ও বুঝবে শুধুমাত্র 0 এবং 1-এর ইনস্ট্রাকশন, 0 এবং 1। ঠিক আছে, তো সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা 0 এবং 1 থেকে একটুখানি উপরে, একটুখানি আপার লেভেলে চলে যায়। ঠিক আছে, সেখানে ইংলিশ ওয়ার্ডও ইউজ করা যায়। তারপরে হচ্ছে আরও বিভিন্ন জিনিস, মানে একদম বেসিক বেসিক জিনিসগুলো বুঝতে পারে, বেসিক ব্যাপার স্যাপারগুলো, মানে বেসিক ইনস্ট্রাকশনগুলো সেই বুঝতে পারে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে যখনই তুমি চলে গেলে, তখনই এখানে চলে আসলো পাসকেল, চলে আসবে, সি আছে, ফরট্রান আছে, তারপরে আমরা জাভা আছে, পাইথন আছে, C++ আছে। দিস আর অল হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজেস। এগুলো হলো তোমার কাছে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ সবগুলো। ঠিক আছে, সবগুলোকে বলা হচ্ছে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যেমন পাইথন, পাইথন জিনিসটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে আছে। তো সেটা একটা ডেফিনেটলি হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, কিন্তু এতটুকু বলি যে পাইথন জিনিসটা সি প্রোগ্রামের থেকে অনেক বেশি সহজ। ঠিক আছে, পাইথনটা অ্যাকচুয়ালি কী বলো তো, কর্পোরেট লাইফে হচ্ছে এই যে পাইথন জিনিসটা আছে, এটা খুবই বেশি ইউজ করা হয়। সি প্রোগ্রামিং অত বেশি ইউজ করা হয় না, পাইথনটা বেশি ইউজ করা হয়। কেন, কারণ পাইথনটা ইজি হয়, ইজি টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, সেটা যাই হোক, সেটা পরের সেমিস্টারের ব্যাপার। বাকি লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজটা একটুখানি দেখো। লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজে এখানে কী বলা হচ্ছে, যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর মেশিন কোডস which the instructions are given in machine language 0 এবং 1। তো 0 এবং 1 শুধুমাত্র লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজগুলো বোঝে, এটাই এখানে বলা হচ্ছে। বাকি তেমন বিশেষ কিছু ব্যাপার নয়। মেশিন ল্যাঙ্গুয়েজটা একটুখানি দেখে নাও, সবই বলে দিলাম যদিও। মেশিন ল্যাঙ্গুয়েজটা হলো কি, এইটা হলো তোমার মনে রাখবে 0 এবং 1 মেশিন ল্যাঙ্গুয়েজ। মানে এক কথায় বলতে গেলে মেশিনের ল্যাঙ্গুয়েজ। মেশিন মানে কি, মেশিন মানে আমরা যে কম্পিউটার ইউজ করছি সেই মেশিন। মেশিন কি বুঝবে, মেশিন বুঝবে 0 এবং 1। ঠিক আছে, তো এটা মনে রাখবে যে মেশিন ল্যাঙ্গুয়েজ যদি বলে দেয় তাহলে সেটা হবে তোমার 0 এবং 1। হলো, গল্প শেষ। এরপর দেখো, এটাকে না একটু পড়লে পড়ে নিতে পারো, বাকি আমরা আবার মেশিন ল্যাঙ্গুয়েজ আবার কোশ্চিন আনসার গিয়ে পড়বো। তো সেখানে গিয়ে আবার দেখবো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা এখানে একটুখানি ইম্প্রুভ হয়। 0 এবং 1 মানে মেশিন ল্যাঙ্গুয়েজ হলো কি তোমার 0 1-এর কম্বিনেশন, কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে বলছে একটুখানি একটু লেভেলটা হাই হয়। এখানে হচ্ছে অ্যাসেম্বলি ইউজিং ওনলি, এই যে দেখো, instead of using only numbers in machine language here we use, এখানে আমরা ইউজ করব, মানে মেশিন ল্যাঙ্গুয়েজের যে 0 এবং 1 সেটা ইউজ না করে ইংলিশ ল্যাঙ্গুয়েজের বিভিন্ন নাম, বিভিন্ন সিম্বল আমরা এখানে ইউজ করতে পারি এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। এটাই বলা হলো যে একটুখানি লেভেলটা হাই হলো। ঠিক আছে, তো it is the most basic computer language necessary for any processor,
যে কোনো প্রসেসরের ক্ষেত্রে এটা একদম সব থেকে, এটা একটা বেসিক কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বলা চলে, ঠিক আছে, বেসিক একেবারে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ এটাকে তুমি বলতে পারো, ঠিক আছে। দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজ অফ দিস ল্যাঙ্গুয়েজ ইজ ইট ইজ রিটেন অনলি ফর সিঙ্গেল টাইপ অফ সিপিইউ। আচ্ছা, এই জিনিসটাও একটুখানি আমি বলে দিই। এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা আছে, এটা ডিফারেন্ট ডিফারেন্ট সিপিইউ। ধরো আমার কাছে একটা কম্পিউটার আছে, সেখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা অন্যরকম হবে, একরকম হবে, ঠিক আছে, একরকমভাবে সেটা ইনস্ট্রাকশন দিলে সে বুঝতে পারবে। তোমার কাছে একটা কম্পিউটার আছে, সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা সেটার জন্যে সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা একেবারে আলাদা হয়ে যাবে, ওটা বুঝলে, একদম আলাদা আলাদা, ডিফারেন্ট ডিফারেন্ট। তো এতে হচ্ছে কি, মানে নর্মালি ক্ষেত্রে কি হয় যে একটা তোমার ল্যাঙ্গুয়েজ থাকে, ল্যাঙ্গুয়েজটা সমস্ত কম্পিউটারে ইউজ হয়, মানে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি বলছি। কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যখন সেটা তৈরি হয়েছিল তখন সেটা একটা প্রবলেম ছিল, একটা কম্পিউটারের ক্ষেত্রে একটাই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, পার্টিকুলারলি একটাই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করা যেত, ঠিক আছে। চলো এরপর বলবো হচ্ছে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে চলে আসো। এখানে এখানে আমরা পড়বো হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কী কী আছে সেটা যদি বলি, সি আছে, ফরট্রান আছে, পাস্কেল আছে, পাইথন আছে, জাভা আছে, হ্যাঁ, এই যে সি প্লাস প্লাস, জাভা, ফরট্রান, হ্যাঁ, আদা, পাস্কেল, এগুলো আমি নিজেও জানি না এগুলো, ঠিক আছে, যে মানে তবে হয় এগুলো, দ্যাট ইজ ইউজ হয় না বা অতটা বেশি কনভিনিয়েন্ট নয়। ধরো সি প্রোগ্রামিংটা যেমন ধরো কনভিনিয়েন্ট, অনেকটাই বেশি ইউজ হয়, দ্যাট ইজ ওয়াই সেটাকে মানুষ পড়ে, সেই কারণে হয়তো আমি জানি, আমার থেকে তুমি জানলে, মানে দিস ইজ হাউ এইটা মানে চলতে থাকে আর কি। বাকি সমস্ত ল্যাঙ্গুয়েজে সবাই জানবে তেমন কোনো ব্যাপার নয়, ঠিক আছে। ফরট্রানটা দেখো, ফরট্রানটা আমি পড়িয়েছি, ফরট্রানটা অনেকটাই ইজি, সি এর থেকে অনেকটা ইজি। এরপরে থাকলো সি, এর থেকেও সি বা ফরট্রান, ফরট্রান এবং পাইথন তুমি বলতে পারো একই রকম, একই রকম বললে ভুল হবে, মানে লেভেলটা আর কি, যে কতটা হার্ড, কতটা কঠিন, কতটা সহজ, সেই জিনিসটার রেসপেক্টে যদি বলি তাহলে পাইথনটা অনেক বেশি ইজি। চলো সেটা নেক্সট সেমিস্টারে পড়বে। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সেই কারণে সি ল্যাঙ্গুয়েজটা ভালো করে কেউ যদি পড়ে নেয় তাহলে আর সেখানে কি আর সমস্যা হয় না, যদি ক্লাসগুলো ঠিকঠাক করে দেখে থাকো তাহলে দেখবে যে কোনো সমস্যাই হবে না। সাম এক্সাম্পলস অফ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজেস, অ্যাপেল স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্টস, যাই হোক এটা ছেড়ে দাও, দরকার নেই। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা কী বলা হচ্ছে, বলছে কোনো একটা অবজেক্ট আছে, কোনো একটা অবজেক্ট আছে, কেমন আছে, ধরো আমি একটা পেন দিয়ে ইউজ করছি, একটা পেন আমার কাছে এখন আছে, সেই পেনটা দিয়ে আমি লিখছি, সেই পেনটাকে ইউজ করছি। ধরো কোনো একটা প্রোগ্রাম তোমাকে লিখতে বলা হলো এই পেনের সারাউন্ডিংসে, পেনের সারাউন্ডিংসে মানে পেনটাকে তোমাকে ধরো ডিজাইন করতে বলা হলো, একটা নতুন পেন আমি তৈরি করব, সেটার জন্য তুমি একটা প্রোগ্রাম লিখো যেন পেনটা যেন প্রপারলি চলে। দেখো আমার কাছে যেটা পেন আছে সেটা হচ্ছে ডিজিটাল পেন, বুঝলে তো, ডিজিটাল পেন, এটাতে চার্জ দিতে হয় আমাকে, হ্যাঁ, টাইপ সি দিয়ে হচ্ছে চার্জ দিচ্ছি, চার্জ দেওয়ার পর তারপরে কিন্তু আমি লিখতে পারছি। তো ব্যাপারটা হচ্ছে ওর মধ্যেই নিশ্চয়ই ইনস্ট্রাকশন কিছু দেওয়া আছে, কিছু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং করা আছে, প্রোগ্রামিংটা করার জন্যে তোমাকে ডেফিনেটলি ইনস্ট্রাকশন কিছু দিতে হবে। তো বলছে যে এই পেনের সারাউন্ডিংসে যদি তুমি প্রোগ্রামিংটাকে লিখছো তাহলে এটাকে বলা হচ্ছে, পেনটাকে বলা হচ্ছে অবজেক্ট, আর পেনটা তৈরি করার জন্য যে প্রোগ্রামটা তুমি লিখছো সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে পার্টিকুলারলি এই পেনটার জন্যে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তুমি লিখছো সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা বোঝা গেল? তো কোনো একটা পেন তৈরির ক্ষেত্রে এটা হতে পারে, অথবা ধরো আর কি বলবো তোমাকে, আমি যেমন রিসেন্টলি হচ্ছে বাইক কিনেছি, বাইকের মধ্যে, বাইকের ভেতরেও হচ্ছে তোমার ডিজিটাল মিটার আছে একটা, তো ডিজিটাল মিটারটা কী করে কাজ করছে সেটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কাজ করছে, এটা বুঝলে তো। তো যখন বাইকের কোম্পানিরা বাইক তৈরি করতে শুরু করলো তখন দেখা গেল তাদের কাছে যে ডিজিটাল মিটার আছে সেই ডিজিটাল মিটারের জন্য একটা আলাদা করে সেপারেট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারা লিখেছে, এটা বুঝলে, যেটাকে আমরা ইউজ করতে পারবো হচ্ছে জাভা বা সি প্লাস প্লাস, পাইথন, এগুলো দিয়েই আমরা এই প্রোগ্রামিংগুলোকে লিখবো। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম জিনিসটা ঠিক এইটা, ঠিক আছে। এরপরে হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে কি বলছে, দিস টাইপ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট হ্যাজ ওয়েল স্ট্রাকচার স্টেপস অ্যান্ড কমপ্লেক্স প্রসিডিওর্স উইথ ইটস প্রোগ্রাম টু কম্পোজ কমপ্লিট প্রোগ্রাম। সাম এক্সাম্পল অফ প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ আর সি, হ্যাঁ, তারপরে হচ্ছে ফরট্রান, অ্যাগোল, বেসিক, কোবল, এক্সেট্রা, ঠিক আছে। তো এটাকে আমি কি করে বলবো তোমাকে, দাঁড়া এক সেকেন্ড। দিস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ওয়েল স্ট্রাকচার স্টেপস অ্যান্ড কমপ্লেক্স প্রসিডিওর, এটা অতটা বেশি ইউজ হয় না, এখানে ভালো করে লেখা নেই। কমপ্লেক্স প্রসিডিওর উইদিন ইটস প্রোগ্রামিং টু কম্পোজ এ কমপ্লিট প্রোগ্রাম। ওকে, তো এখানে প্রসিডিউরালে বলছে, প্রসিডিউরাল কী বলছে বলো তো, এখানে কিছু স্ট্রাকচার্ড স্টেপস থাকবে,
মানে একটা কমপ্লেক্স প্রোগ্রাম যখন কোনো একটা প্রোগ্রাম লিখতে যাবে, ঠিক আছে, কোনো একটা প্রোগ্রাম লিখতে যাবে যখন, তো অবশ্যই আমরা তো স্টেপ ওয়াইজ লিখেছি, তো বলছে এটা স্টেপ ওয়াইজ যদি আমরা লিখি, স্টেপ ওয়াইজ পরপর একটা কমপ্লেক্স প্রোগ্রামকে স্টেপ ওয়াইজ যদি লিখি, তখন সেটাকে বলা হচ্ছে তোমার প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এই ল্যাঙ্গুয়েজের মধ্যে যেমন সি থাকবে, ফরট্রান থাকবে, মানে ওই ঘুরে ফিরে সেগুলোই, ওগুলোই মানে কি একটা কমপ্লেক্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে স্টেপ ওয়াইজ যখন স্ট্রাকচারালি তুমি লিখবে, একটা কমপ্লেক্স প্রসিডিওরের মাধ্যমে যখন তুমি সেটাকে লিখবে, তখন সেই প্রোগ্রামটাকে বলা হচ্ছে, হ্যাঁ, কমপ্লিট প্রোগ্রাম, তখন সেটাকে বলা হচ্ছে তোমার প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এরপর চলো এক্সাম্পলগুলো এবার ধরে ধরে আমরা পড়বো। এখানে প্রথম এক্সাম্পল যেমন দেওয়া আছে, দেখো প্রথম এক্সাম্পলটা কোনো প্রিভিয়াস ইয়ারে আসেনি তেমন, তবে এখানে সোর্স এবং অবজেক্ট প্রোগ্রামস এই দুটো জিনিস বলা হয়েছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট বলতে ভেরি ভেরি কী বলবো, বেসিক ব্যাপার। এখানে দেখো প্রথম লাইনটা পড়লেই বুঝতে পেরে যাবে, এ প্রোগ্রাম রিটেন ইন মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড অবজেক্ট প্রোগ্রাম। মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ মনে আছে, 0 এবং 1-এর কম্বিনেশন, এটাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। হয়ে গেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, এটাকে আমি বলে দিলাম খুব সুন্দরভাবে। এরপর সোর্স প্রোগ্রামটা কি সেটা এবার বলবো। সোর্স প্রোগ্রামটা হচ্ছে এ প্রোগ্রাম রিটেন ইন অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড সোর্স প্রোগ্রাম। ব্যাস ফিনিশ, এই দুটো লাইনেই ফিনিশ, একেবারে পুরো উল্টে গেল ব্যাপারটা। তো লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে ছিল মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ যেখানে আমরা দেখছিলাম 0 এবং 1 ইউজ হচ্ছিল। তো যখন আমরা এই ল্যাঙ্গুয়েজে লিখবো তখন সেটাকে বলা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম, সেটা হবে কি অবজেক্ট প্রোগ্রাম। আর যখন অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যখন লিখছি, ঠিক আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যখন লিখছি তখন সেটা সেটা ধরো কি ইউজ করছিলাম, ইংলিশ ওয়ার্ড ইউজ করছিলাম আমরা এখানে, হ্যাঁ, মানে 0-1 ইউজ করবো না, এর থেকে এর মেশিন ল্যাঙ্গুয়েজের আপার স্টেপটাই ছিল তোমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজটাই যখন আমরা লিখবো তখন সেটাকে বলা হচ্ছে তোমার সোর্স প্রোগ্রাম, ঠিক আছে। টু এক্সিকিউট দিস প্রোগ্রাম ইট ইজ টু বি ট্রান্সলেটেড ইন্টু ইটস ইকুইভ্যালেন্ট মেশিন কোড হুইচ ইজ নোন অ্যাজ অবজেক্ট কোড, ঠিক আছে। আর 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 কি বলবো এখানে, সোর্স প্রোগ্রাম ইজ এ প্রোগ্রাম রিটেন বাই প্রোগ্রামার। আচ্ছা, সোর্স প্রোগ্রাম যেটা আছে সেটা হচ্ছে রিটেন বাই প্রোগ্রামার, হোয়াইল অবজেক্ট প্রোগ্রাম যেটা আছে ইজ জেনারেটেড বাই এ কম্পাইলার ইউজিং ওয়ান ওর মোর সোর্স ফাইল অ্যাজ ইনপুট। দেখো কোনো একটা ইনপুট যখন দিচ্ছ, ধরো ইংলিশ কিছু ওয়ার্ড ইনপুট দিচ্ছ, কিছু ওয়ার্ড আছে তোমার কাছে, সেই ওয়ার্ডটাকে ইংলিশ ইনপুট দিচ্ছ ল্যাঙ্গুয়েজের মধ্যে, তখন কম্পাইলার কী করবে, আমরা কম্পাইলারকে দেখেছি কম্পাইল করতে, কম্পাইলার কী করবে সেটাকে আগে মেশিন ল্যাঙ্গুয়েজে তোমাকে কনভার্ট করে দেবে। মেশিন ল্যাঙ্গুয়েজ মানে 0 এবং 1-এ কনভার্ট করবে। এই যে ওয়ার্ডটাকে তুমি লিখলে সেই ওয়ার্ডটা 0 এবং 1-এ তোমার সেটাকে কনভার্ট করবে, কনভার্ট করার পর কম্পাইলার তারপরে হচ্ছে ফার্দার সেটাকে প্রসিড করবে। তো এটাই বলা হচ্ছে যে যে আমরা হচ্ছে আমরা হলাম প্রোগ্রামার, আমরা হচ্ছে প্রোগ্রামার, আমরা কোডগুলোকে লিখবো। তো দ্যাট ইজ ওয়াই এখানে বলছে যে প্রোগ্রামাররা সোর্স প্রোগ্রামটাকে লিখবে, সোর্স প্রোগ্রামটাকে লিখবে, এই যে সোর্স প্রোগ্রামটাকে লিখবে, এবং অবজেক্ট প্রোগ্রামকে, অবজেক্ট প্রোগ্রাম আমরা কী করে পাবো, কম্পাইলার যখন সেটাকে কম্পাইল করবে, মানে 0 এবং 1-এ যখন সেটাকে কনভার্ট করবে তখন, ঠিক আছে। এইটাই জাস্ট একটু বলার ছিল। এরপর দেখো যে র্যাম এবং রম, র্যাম এবং রমের মধ্যে যে ব্যাপার স্যাপার আছে সেটা একটুখানি দেখে নাও, কোনটাকে র্যাম কোনটাকে রম, বা কখন কি মানে অ্যাকচুয়ালি পার্থক্য এটা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তুমি বলতে পারো। র্যাম রমের ব্যাপারটা অলরেডি আমি বলেছি, সেটা কোথায় বলেছিলাম বলো তো, বলেছিলাম যে প্রাইমারি স্টোরেজ, প্রাইমারি স্টোরেজ যখন ছিল, স্টোরেজ যখন ছিল, আরেকটা হচ্ছে তোমার সেকেন্ডারি স্টোরেজ, SECOND ডি ডি সরি, সেকেন্ডারি স্টোরেজ। তো প্রাইমারি স্টোরেজ এবং সেকেন্ডারি স্টোরেজ যেটা আছে সেখানে আমি বলেছিলাম প্রাইমারি স্টোরেজের মধ্যে র্যাম ছিল এবং সেকেন্ডারি স্টোরেজের মধ্যে আমাদের রম থাকবে, ঠিক আছে, র্যাম এবং রম, র্যাম এবং রম। সো রম যেই জিনিসটা আছে সেটা হলো রিড অনলি মেমোরি, আর এটা মানে ফুল ফর্ম আর কি, যেটা বলা হচ্ছে ফুল ফর্ম যেটা বলা হলো সেটা হচ্ছে রমের ক্ষেত্রে রিড অনলি মেমোরি, হ্যাঁ, ROM, রিড অনলি মেমোরি। আর র্যামের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে রিড অ্যান্ড রাইট মেমোরি, ঠিক আছে, রিড অ্যান্ড রাইট মেমোরি, ঠিক আছে। রম জিনিসটা কি বা র্যাম জিনিসটা কি, আমি কি বলেছিলাম, র্যামের মধ্যে কী ছিল, যখনই আমরা সুইচ অফ করে দিচ্ছিলাম তখনই হচ্ছিল কি যে পুরো অ্যাপগুলো সব উড়ে যাচ্ছিলো, তার মানে র্যামের যে স্টোরেজটা আছে ওটা ফাঁকা হয়ে যাচ্ছিলো। তো সেই কারণে বলছে এইটা হবে তোমার ভোলাটাইল, ভোলাটাইল মানে কি সেটা ভেঙে যায় বা এটা ছড়িয়ে যায়, ঠিক আছে। মানে কি ভোলাটাইল মানে কি হয়, ভঙ্গুর, হ্যাঁ, এটার বাংলা মানে যদি বলি আমি ভঙ্গুর জিনিসটা। তো রিটেন ইটস কন্টেন্ট অ্যাজ লং এস
পাওয়ার সাপ্লাই দেয়ার, মানে যতক্ষণ পাওয়ার সাপ্লাই থাকবে ততক্ষণ থাকবে, যতক্ষণ থাকবে না ততক্ষণে উড়ে যাবে, সেটা ভেঙে যাবে বা সেটা আউট হয়ে যাবে, র্যাম থেকে আউট হয়ে যাবে, র্যাম ফাঁকা হয়ে যাবে তারপর পাওয়ার সাপ্লাই কাট হয়ে গেলে। তো অবশ্যই রমটা হবে নন ভোলাটাইল, বুঝতেই পারছো, মানে কি এটা ভঙ্গুর নয় বা সহজে ভেঙে যাবে না, যখন পাওয়ার সাপ্লাই চলে যাবে তবুও সে থাকবে, এটা হচ্ছে বলা হচ্ছে। দেন 3 নম্বরটা দেখো, যে ইউজ ফর পার্মানেন্ট স্টোরেজ, এটা পার্মানেন্ট স্টোরেজ হিসেবে ইউজ হয়, এটা আমি তোমাকে বলেছি এটা টেম্পোরারি স্টোরেজ হিসেবে ইউজ হয়। তারপর চিপার হোয়েন প্রডিউসড ইন লার্জ ভলিউম, চিপার হবে যখন লার্জ ভলিউমে এটাকে প্রডিউস করা হবে। আর কস্টলিয়ার, এটা হচ্ছে তোমার কস্টলিয়ার, যদি কম্পিউটারের দোকানে যাও, আমি গেছিলাম রিসেন্টলি, তো র্যামের দাম অনেক, ঠিক আছে, আবার রমের দাম আবার অনেক কম, ঠিক আছে। মানে কি বলতো, রম জিনিসটা হলো ধরো স্টোরেজ, একটা স্টোরেজ কিনবে, ধরো একটা কি বলবো, একটা হার্ড ড্রাইভ কিনবে ধরো, তো হার্ড ড্রাইভ কিনতে গেলে বেশি খরচ হবে না তোমার, বেশি খরচ হবে না বলতে কত 1000 টাকার মধ্যে মনে হয় একটা হার্ড ড্রাইভ চলে আসে, হার্ড ড্রাইভ হচ্ছে তোমার পার্মানেন্ট স্টোরেজ। কিন্তু যখন তুমি র্যাম কিনতে যাবে, 1 TB র্যাম যদি নিতে যাও, 1 TB র্যাম তো যাই হোক, 1 TB র্যাম না, 1 TB স্টোরেজ কিনতে গেলেই তোমার 1000 টাকার মধ্যে তুমি পেয়ে যাবে। বাকি র্যাম যদি কিনতে যাও 16 GB, তারপরে হচ্ছে 16 GB র্যাম কিনতে গেলেই তোমার সেটা 5000 টাকার বেশি পড়ে যায়। তো র্যামটা 16 16 GB আমি কিনতে যাচ্ছি, তখন আমার পড়ছে 16,000 রুপিস, এরকম 16 না 5,000 রুপিস, এরকম 5K। আর যখন 1 TB মানে বুঝতে পারছো তো, 1 TB মানে হচ্ছে তোমার 1024, হ্যাঁ, 1024 GB, এতটা বেশি। তবুও সেখানে দেখা যাচ্ছে কি আমি 1000 টাকার মধ্যে আমার 1000 টাকা খরচ করে পেয়ে যাচ্ছি, এতটা কম বেশি প্রাইসের, বুঝতে পারছো। তো রম জিনিসটা যেটা তোমার পার্মানেন্ট স্টোরেজ, সেটা অনেকটাই কম খরচে পাওয়া যায়, আর এটা হলে অনেকটাই বেশি খরচিলা, ঠিক আছে, কস্টলি, আর যেটা খরচ বেশি। স্টোর স্টোরড ইনফরমেশন ক্যান বি রিড অ্যাট দ্য টাইম অফ অপারেশন, ঠিক আছে। তো যখন স্টোরড ইনফরমেশন ক্যান বি রিড, ওকে, যখন আমাদের দরকার তখন আমরা এই রমের যে স্টোরেজটা আছে সেটাকে আমরা ইউজ করতে পারি, যখন আমাদের দরকার। ধরো স্টোরেজটা অলরেডি আছে, ফটো তোমার কাছে আছে, কিন্তু যখন তোমার দরকার তখন তুমি গ্যালারিতে গেলে, তারপরে ফটোটাকে খুঁজে বের করলে, তারপরে তুমি দেখছো ফটোটাকে। তো এইভাবে আমরা রম জিনিসটাকে ইউজ করি, পার্মানেন্ট স্টোরেজটাকে, যখন আমাদের দরকার তখন আমরা সেটাকে খুললাম। তো সেটা আবার রম থেকে আবার র্যামের মধ্যে নিয়ে আসতে হবে, তারপরে সেটা খুলবে, সেটা একটা আলাদা গল্প স্বল্প, যাই হোক, আশা করছি জানো এতদিনে। তো ক্যান বি রিড অনলি নিডেড, যখন দরকার তখনই আমরা এই র্যামটাকে পাবো। তো রমের ব্যাপারটা কেমন হয় বলো তো, ধরো তোমার কাছে রম আছে, তো রমের ভেতরে ধরো তোমার কাছে ফটো আছে, তোমার একটা ফটো আছে, যখন ফটোটাকে দেখার ইচ্ছে হলো তখন তুমি কি করবে, এই রমটাকে র্যামের মধ্যে নিয়ে আসবে, রমটাকে র্যামের মধ্যে নিয়ে আসবে, আর র্যামের মধ্যে নিয়ে এসে তারপরে তুমি সেটাকে দেখতে পারবে। এইভাবে জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করে, ঠিক আছে, ওকে। তো তোমার এই যে রমগুলো আছে, রমগুলো বিভিন্ন রকমের হয়, যেমন হচ্ছে এখানে বলছে যে পি রম হয়, ইপি রম হয়, হ্যাঁ, ইইপি রম হয়, এরকম হয়। আর এটা হচ্ছে স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক টাইপস, অলরাইট। চলো, পার্থক্যটা আমি মোটামুটি করে বললাম। এরপর চলে আসো 3 নম্বরে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কম্পাইলার, অ্যাসেম্বলার এবং ইন্টারপ্রেটার, এই তিনখানা জিনিস তোমাকে বুঝতেই হবে আজকে, ঠিক আছে, যদি এতদিন ধরে না জানো। আমার তো মানে আমি তো বলেই দিয়েছি, যাই হোক এর আগে, তবে রিভিশন দিয়েছো কিনা সেটাই আর কি। কম্পাইলার, অ্যাসেম্বলার এবং ইন্টারপ্রেটার, এই জিনিসটা যদি জানার থাকে বা জানার ইচ্ছে করে, তাহলে আমি তোমাকে বলবো। এখানে তো অত ভালো করে দেওয়া নেই, তবে চলো এখানেও বলবো, পরে হচ্ছে আরও কোশ্চেন আসবে সেখানেও বলবো আমি। চলো দেখো, কম্পাইলার কি, কম্পাইলার আমরা যেগুলো ইউজ করছি, কি ইউজ করছি, কোড লিখতে গিয়ে দেব C++ ইউজ করছি। এছাড়া দেখবে যে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও, এইটা অনেকে ইউজ করে ভিজুয়াল স্টুডিও, বেশ ভালো একটা অ্যাপ বলতে পারো। বাকি দেব C++টাও খুবই ভালো একটা অ্যাপ, এগুলো তো আমাদের ইউনিভার্সিটিতেই ইউজ করে, দ্যাট ইজ ওয়াই আমি এটাই ইউজ করেছি, ভিজুয়াল স্টুডিওটা ইউজ করিনি, কিন্তু এর পরের বার ইচ্ছে আছে ভিজুয়াল স্টুডিওটা আমার ইচ্ছে মানে ইউজ করার। তবে ঠিক আছে, দেখো C++টা আমরা এইবারের জন্য ইউজ করেছি। তো কম্পাইলার যেটা আছে, কম্পাইলার, অ্যাসেম্বলার এবং ইন্টারপ্রেটার, এই তিনখানা ডেফিনেশন আমাদের জানতে হবে। দেখবে যে তিনটাই একই, কিন্তু ওদের মধ্যে ছোট্ট ছোট্ট ডিফারেন্স আছে, তো কম্পাইলার ক্ষেত্রে কী বলা আছে, কম্পাইলার ট্রান্সলেট দ্য এন্টার প্রোগ্রাম ইন্টু হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ ইন্টু লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। ভালো করে দেখার চেষ্টা করো, কম্পাইলার কী বলছে, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ আছে বন্ধু, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজটাকে কম্পাইলার কী করলো, লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিল, এবং
সেটা যদি এরর ফ্রি হয় তাহলে সে কি করলো, সেটাকে এক্সিকিউট করে দিল বা সেটাকে আউটপুট আকারে বের করে দিল যে তোমার প্রোগ্রামিংয়ের আউটপুট হলো এটা, তাহলে তুমি হচ্ছে পাবে এটা। ঠিক আছে, দুটো সংখ্যার যোগফল, তো দুটো সংখ্যার যোগফল হলো দিস ওয়ান, সে এক্সিকিউট করে দিল সেটাকে। বোঝা গেল কম্পাইলার কী কাজ করছে, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজে সেটাকে কনভার্ট করছে। চলে আসো অ্যাসেম্বলারে, চলে আসো অ্যাসেম্বলারে, চলে আসো অ্যাসেম্বলারে কী বলা হচ্ছে এখানে দেখলে বুঝতে পারবে। এখানে বলা হচ্ছে ট্রান্সলেট অ্যান অ্যাসেম্বলি লেভেল কোড ইনটু ইকুইভ্যালেন্ট টু মেশিন কোড। এখানে কি বলা হচ্ছে, অ্যাসেম্বলি, এই যে অ্যাসেম্বলি লেভেল কোড, অ্যাসেম্বলি লেভেল কোডকে সে কনভার্ট করছে মেশিন কোডে। মেশিন কোডে মনে আছে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে সব থেকে নিচে ছিল কি, সব থেকে নিচে ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ, তার উপরে ছিল অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। ওটা বুঝলো, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। তো তোমাকে এখানে বলা হচ্ছে কি, যখন কোনো একটা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ থাকবে, অ্যাসেম্বলারকে তখন তুমি নিয়ে আসবে। অ্যাসেম্বলারকে যখন তুমি অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজটাকে দেবে, ঠিক আছে, ওর ভেতর দিয়ে পাস করছো, ওর ভেতর দিয়ে পাস করছো, এর ভেতর দিয়ে, এটা হলো অ্যাসেম্বলার, এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে, এটাকে তুমি যখন পাস করছো, সে সেটাকে কিসে কনভার্ট করবে, সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেবে। ওটা বোঝা গেল? তো অ্যাসেম্বলারের কাজ হলো অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। আর কম্পাইলারের কাজ কী তাহলে, কম্পাইলারের কাজ হলো হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজটাকে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। ওটা বোঝা গেল? লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজে তুমি বলতে পারো, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। তো এটা হলো তোমার কী বলো তো, এটা হলো অ্যাসেম্বলার লেভেল ল্যাঙ্গুয়েজ। এর থেকেও হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে কে থাকবে বলো, এইচএল বা হায়ার ল্যাঙ্গুয়েজ যেটা। তো হায়ার ল্যাঙ্গুয়েজ থেকে সরাসরি যদি মেশিন ল্যাঙ্গুয়েজে যাও তাহলে সেটা কম্পাইলার কাজ করবে। আর যদি তোমার হচ্ছে এএল মানে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে যদি মেশিন ল্যাঙ্গুয়েজে যাও তাহলে তোমার অ্যাসেম্বলার কাজ করবে। ব্যাস এটাই পার্থক্য, আর কিচ্ছু নয়। বাকি দুটোরই কাজ হলো কি, প্রোগ্রাম রান করা। ওটা বোঝা গেল? দুটোরই কাজ হলো প্রোগ্রাম রান করা। ইন্টু ইকুইভ্যালেন্ট মেশিন কোড, অ্যাসেম্বলার ইজ স্পেশাল প্রোগ্রাম হুইচ ট্রান্সলেট দ্য প্রোগ্রাম, ওই একই জিনিস বলেছে তোমাকে। বাকি কী কী অ্যাসেম্বলার আছে, অ্যাসেম্বলার তো আমরা দেখিনি, চোখে দেখিনি, তো এগুলো হচ্ছে তোমার দিস ওয়ান। এগুলো হলো বিভিন্ন বিভিন্ন অ্যাসেম্বলার। তো এগুলো আগে ইউজ হতো যখন প্রথম প্রথম কম্পিউটার ইন্ট্রোডিউস হয়েছিল, প্রথম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল, তখন ইউজ হয়েছিল। কিন্তু এখন তো হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ চলছে মার্কেটে, তো ডেফিনেটলি আমরা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ শিখেছি। সেটা কিসের মাধ্যমে দেখো, ডেভ সি প্লাস প্লাস ইউজ করেছি। ওটা বোঝা গেলো? তো অ্যাসেম্বলার সেই কারণে তুমি দেখতে পারো না বা দেখো না বা জানো না সেগুলো, যে কী যে অ্যাসেম্বলার ছিল, কীভাবে কীভাবে সফটওয়্যারগুলো ছিল, দেখতে কেমন ছিল, এখন তুমি সেটা জানো না। ইন্টারপ্রেটার দেখার চেষ্টা করো। ইন্টারপ্রেটার এবং মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, সরি, ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের মধ্যে সিমিলারিটি আছে, খুবই বেশি সিমিলারিটি আছে। দেখো, খুব ভালো করে থিন লাইন আছে একটা, একটু বুঝে নাও তাহলেই তোমার কাজটা হয়ে যাবে। কম্পাইলার, কম্পাইলারের ক্ষেত্রে কী হচ্ছে বন্ধু, আমরা কি দেখলাম, কম্পাইলারের ক্ষেত্রে কী হচ্ছে, একটা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল, সেটাকে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজে সে কনভার্ট করছিল কম্পাইলার, তাই তো? এটাই করেছে ডেভ সি প্লাস প্লাস, তো এটাই এই কাজটাই করে। এখানে ইন্টারপ্রেটার যে আছে, ইন্টারপ্রেটার ইন্টারপ্রেটার এই ইন্টারপ্রেটার কী করে, সেও হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজকে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, সেও হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। কিন্তু 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 পার্থক্যটা কি, ইন্টারপ্রেটারের ক্ষেত্রে বলছে যখন, বা কম্পাইলের ক্ষেত্রে প্রথমে বলে দিই, কম্পাইলের ক্ষেত্রে ধরো কোনো একটা কোড লিখেছো তুমি, এই জিনিসগুলো বলেছি আমি, যদিও মনে পড়ছে আমার। তো কোডটা যখন তুমি লিখেছো, পরপর স্টেপ ওয়াইজ কোডটাকে লিখেছো, কম্পাইলার কী করবে, পুরো কোডটাকে পড়ে নেবে, পুরোটাকে পড়ার পর সে বলবে বা দেখবে যে কোথাও ভুল আছে কি নেই, যদি ভুল থাকে তাহলে সে দেখাবে। ইন্টারপ্রেটার কী করবে, ইন্টারপ্রেটার করবে যখন তুমি কোডটাকে লিখেছো, ইন্টারপ্রেটার হলো অনেক, মানে কি বলবো, একেবারে ফুল নিখুঁত লোক, নিখুঁত লোক ও, মানে খুঁতখুঁতে একটা লোক হয় না কিছু, যে প্রত্যেকটা স্টেপ একেবারে মেপে মেপে চলে, ওই রকম। ইন্টারপ্রেটার কি করবে, যে প্রত্যেকটা লাইন কোডের প্রথম প্রত্যেকটা লাইনকে সে পড়বে, প্রথমে আগে লাইনটাকে পড়লো, সে দেখলো এটা কি ঠিক আছে, সে দেখলো হ্যাঁ ঠিক আছে, তারপরে সে দ্বিতীয় লাইনে গেল, সে দ্বিতীয় লাইনে গিয়ে দেখলো যে এই লাইনটা কি ঠিক আছে, দেখছে যে না এই লাইনটা ঠিক নেই, ও সঙ্গে সঙ্গে তোমাকে বলে দেবে, আর এখানেই তোমার প্রোগ্রামটা তোমার ক্লোজ করে দেবে, ও সঙ্গে সঙ্গে তোমাকে বলে দেবে। এটা হলো ইন্টারপ্রেটার। কম্পাইলার কি, কম্পাইলার পুরো কোডটাকে পড়বে, কিন্তু ইন্টারপ্রেটার যেখানে ভুল আছে সেখানেই থেমে যাবে, তারপরে আর পড়বে না। মানে লাইন বাই লাইন যদি বলো তাহলে ইন্টারপ্রেটার পড়বে, আর যদি কম্পাইলার বলো তাহলে সে হচ্ছে কি, সে কম্পাইলার যদি বলো তাহলে সে পুরো কোডটাকে আগে পড়বে। ঠিক আছে? তো ডেভ সি প্লাস প্লাসে আমরা সি প্রোগ্রামটাকে রান করেছিলাম,
ইন্টারপ্রিটারের ক্ষেত্রে দেখো এই যে এক্সাম্পলের ক্ষেত্রে পাইথন দেখতে পাচ্ছ, তার মানে পাইথন ইজ নাথিং বাট আ ইন্টারপ্রিটার। এটা কম্পাইলার নয়, এটা কিন্তু ইন্টারপ্রিটার। পাইথনটা নেক্সট তোমার সেমে তোমরা পড়বে, ঠিক আছে? ওকে, তো আশা করছি থিন লাইনটা আমি বোঝাতে পেরেছি। বাকি বোঝাতে পারলে তো ভেরি গুড। আর এগুলো তো বলেছি আমি ক্লাসে, তাই না? আমার তো মনে পড়ছে এই জিনিসগুলো, অনেকবার করে বলেছিলাম পার্থক্যগুলো। তবুও আমরা আবার রিপিট মেনে নিলাম, যদি পরীক্ষায় বাই চান্স চলে আসে তাহলে লিখতে পারবে জিনিসগুলো। চলো দেখো, ডিফারেন্সিয়েট বিটুইন অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটার। অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটার পার্থক্যটা দেখে নিও, আমি এটা আর বলবো না, আর কেন যে ইম্পর্টেন্ট না অতটা বিশেষ কিছু। এখানে বলছে ফুল ফর্ম কিছু আছে, ফুল ফর্মগুলো একটুখানি দেখে নিও, পিডিএফটা তো পেয়ে যাবে। কোবল যেমন আছে, কোনটা কোনটা পড়বে আমি বলে দিই তোমাকে। ফরট্রান দেখতে পারো, ফরট্রানটা দেখবে। এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ডস বা ডিস্ক অপারেটিং সিস্টেম আছে। এইচটিটিপি এইটা দেখবে, এইচটিটিপি মানে কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটাকে দেখবে। এরপর রমটাকে দেখবে, র্যামটাকে দেখবে। র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম হলো রিড অনলি মেমোরি, ঠিক আছে? এএসসিসিআই দেখবে, যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড অফ ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এইটা দেখবে। ইউআরএল দেখতে পারো, ইউনিফর্ম সোর্স লোকেটর, ইউআরএল, ঠিক আছে? ইউনিফর্ম সোর্স লোকেটর। চলো দেখো, নেম দ্য টু কম্পোনেন্ট অফ সিপিইউ, রাইট ডাউন টু ডিফারেন্স বিটুইন কম্পাইলার অ্যান্ড অ্যাসেম্বলার, ঠিক আছে? নেম দ্য টু কম্পোনেন্ট অফ সিপিইউ, এবার সিপিইউ চলে এসছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বুঝতে পারছো তো? তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা হলো তোমার দুটো, একটা হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর একটা হলো তোমার কন্ট্রোল ইউনিট। তোমাকে আমি দেখিয়েছিলাম, চলো আরও একবার দেখাই আর মনেও করাই। এইটা বলেছিলাম না, এইটা এএলইউ এবং কন্ট্রোল ইউনিট, এই দুটোই হচ্ছে আসল, এটাই হচ্ছে তোমার কম্পিউটারকে পুরোপুরি রান করবে, এটাকেই বলা হচ্ছে তোমার সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটাকে বলা হচ্ছে, ঠিক আছে? এটাকেই তোমার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হচ্ছে। এএলইউ প্লাস সিইউ, ঠিক আছে? অ্যারিথমেটিক লজিক ইউনিট প্লাস কন্ট্রোল ইউনিট। তারপরে কি বলা হলো, যে দুটো কম্পোনেন্ট আমি বলে দিলাম, বাকি এএলইউ কী কাজ করে, কন্ট্রোল ইউনিট কী কাজ করে বলেছি আমি। এখানে বলেছে তারপর রাইট ডাউন টু ডিফারেন্স বিটুইন কম্পাইলার অ্যান্ড অ্যাসেম্বলার, 2019 সালের কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। তো কম্পাইলার আর অ্যাসেম্বলারের মধ্যে পার্থক্য বলতে বলেছে, সেটাই তোমাকে এখানে বলতে হবে। কম্পাইলার আর অ্যাসেম্বলার কী করে আমি তোমাকে একটু আগেই বলে দিয়েছি, কম্পাইলার কী কাজ করে আর অ্যাসেম্বলার কী কাজ করে। কম্পাইলার কাজ করে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে, আর অ্যাসেম্বলার কাজ করে কি তোমার হচ্ছে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে সেটাকে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজে সেটাকে কনভার্ট করতে কাজ করে। এই দুটোই পার্থক্য, আর কিছু নেই, ঠিক আছে? তো প্রথমটা তো থিওরি, সেটাই বলে দিয়েছে, যেটা বললাম যে কনভার্টটা কীভাবে করে। বাকি দ্য আউটপুট অফ কম্পাইলার ইজ এ নিউমনিক ভার্সন অফ দ্য কোড, আর এটা আউটপুট হচ্ছে বাইনারি কোড। বাইনারি কোড মানে জানো তো, বাইনারি কোড হচ্ছে তোমার 0 এবং 1, তো 0-1-এর কম্বিনেশন মানে কি, ওটাই মেশিন ল্যাঙ্গুয়েজে সে কনভার্ট করে। এটা নিউমনিক ভার্সন মানে হচ্ছে কি, তুমি ধরো জেপসি প্লাস প্লাস ইউজ করছো, তুমি কোনো একটা আউটপুট চাইছো, যখন প্রোগ্রাম লিখলে আর আউটপুটটা বেরোলো, তখন সেটা কি, সেটা তো একটা রিডেবল জিনিস, মানে সেটাকে পড়া যাবে, ওইরকম আউটপুট একটা পাও। তো সেই কারণে বলছে সেটাকে পড়া যাবে, সেই কারণে বলছে যে নিউমনিক ভার্সন অফ দ্য কোড, ঠিক আছে? চলো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রিটার, এই সেম জিনিস, কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে এবার পার্থক্যটা বলতে বলেছে। তো ওই থিন লাইনটা তোমাকে এখানে এক্সপ্লেন করতে হবে। থিন লাইনটা হচ্ছে কি, যে এটা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ ইন্টু লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ফার্স্ট, ইন কেস দ্য প্রোগ্রাম ইজ এরর ফ্রি, যদি প্রোগ্রামটা এরর ফ্রি হয় তাহলে এটা এক্সিকিউট করে দেয়, ঠিক আছে? এটা পুরো প্রোগ্রামটাকে পড়বে। তো এই যে দেখো, কম্পাইলার স্ক্যান হোল প্রোগ্রাম অ্যাট এ টাইম, কম্পাইলারটা পুরো প্রোগ্রামকে একবার স্ক্যান করবে, তারপরে সেটাকে রান করবে, ঠিক আছে? কম্পাইলার টেক্স মিনিমাম টাইম টু কম্পাইল দ্য প্রোগ্রাম। এক্সাম্পল কি, এই যে ভিজুয়াল স্টুডিও বলেছে, তারপরে হচ্ছে দেব সি প্লাস প্লাস। এরপরে চলে আসো ইন্টারপ্রিটার ট্রান্সলেট আ প্রোগ্রাম রিটেন ইন হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে ইন্টু লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? বুঝলাম হায়ার থেকে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে এসছে, কিন্তু এটা হচ্ছে ফার্স্ট লাইন ইজ ফাউন্ড টু বি এরর ফ্রি, ইট কনভার্টেড দ্যাট লাইন ইন্টু লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, এক্সিকিউটেড দ্য নেক্সট লাইন অ্যান্ড রিপিট দ্য প্রসেস। কী বলা হলো, বলছে প্রথমে আগে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজে সে কনভার্ট করবে, কিন্তু কী করে কনভার্ট করবে, ও লাইন বাই লাইন কনভার্ট করবে, সেই জিনিসটাই এখানে বলে দিয়েছে,
যে প্রথম লাইনটাকে পড়বে, ফার্স্ট লাইনকে সে পড়বে, পড়ার পরে সেটাকে যদি এরর ফ্রি হয় তাহলে সেটাকে কনভার্ট করবে, তারপরে দ্বিতীয় লাইনটাকে ধরবে, তারপরে দ্বিতীয় লাইনটাকে দেখবে, পড়বে, এক্সিকিউট করবে, পুরো রান করবে, তারপরে নেক্সট লাইন আসবে। না, এইভাবে স্টেপ ওয়াইজ জিনিসটা কাজ করে। তো এটা ইন্টারপ্রেটারের মানে কী বলো তো, একটু বেনিফিটও আছে, বেনিফিটটা একটু পরে দেখবে। এবার দেখো এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে, হোয়াট ইজ কম্পিউটার ওয়ার্ড। কম্পিউটার ওয়ার্ড জিনিসটা কি, আর হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ HTTP। কম্পিউটার ওয়ার্ড ইজ এ ফিক্সড সাইজ পিস অফ ডেটা হ্যান্ডেলড অ্যাজ আ ইউনিট বাই দ্য ইনস্ট্রাকশন সেট অর হার্ডওয়্যার অফ দ্য প্রসেসর। এটা কী বলছে বলো তো? কম্পিউটার ওয়ার্ড ইজ এ ফিক্সড সাইজ পিস অফ ডেটা হ্যান্ডেলড অ্যাজ আ ইউনিট বাই ইনস্ট্রাকশন সেট or hardware of the processor. The number of bits in a computer word is an important characteristic of any specific processor designed or computer architecture. computer word জিনিসটা আমারও ঠিকঠাক ক্লিয়ার নেই। computer word is a fixed size piece of data handled as a unit। একটা পিস অফ ডেটা আছে, সেটা একটা হ্যান্ডেলড অ্যাজ আ ইউনিট বাই দ্য ইনস্ট্রাকশন। কম্পিউটার ওয়ার্ড, চলো আমাকে এটা দেখতে হবে, একটুখানি দেখতে হবে, দিয়ে আমি দেখি নেক্সট ডে তাহলে তোমাকে বলছি। বাকি একটুখানি পড়ে যদি বোঝা যায়, বা শেষে দেখছি আরও একবার দেখব। বাকি HTTP এর যে তোমার ফুল ফর্মটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই ছোটো ছোটো জিনিসগুলো না, এগুলো অনেক জিনিস আছে। এই যে কম্পিউটার ওয়ার্ড জিনিসটা যেমন হঠাৎ করে বলে দিল, তো এরকম অনেক জিনিস আছে এইগুলো। এবার যদি এক্সামিনার ফাঁসানোর ইচ্ছে হয় তোমাকে, তাহলে ওই সমস্ত ওয়ার্ড ইন্ট্রোডিউস করে দেবো হঠাৎ, যেগুলো কোনো প্রয়োজনই নেই, অযথা আছে। তোমাকে তো মেনলি প্রোগ্রামিং শিখতে হবে, তাই না? কিন্তু এই যে এগুলো হলো ঘটনা ওভারঅল। বাকি শর্ট নোট তুমি একটুখানি দেখে নিও, এই যে সি আছে, OSটা দেখে নিও, এই দুটো দেখলেই তোমার কাজ হয়ে যাবে। সিটা তো অবশ্যই, সিটা আমি বলবো না, সিটা তুমি দেখবে। OSটা আমি বলে দিচ্ছি, বা অপারেটিং সিস্টেম, যেটা অপারেটিং সিস্টেম আর অন্য কিছু নয়। অপারেটিং সিস্টেম যদি বলেছি এর আগে, অপারেটিং সিস্টেম হলো কম্পিউটার আছে, তুমি একটা কম্পিউটার কিনলে, আমি তোমাকে বলছি, তুমি একটা কম্পিউটার কিনলে, কম্পিউটার কেনার পর, বা ল্যাপটপ তুমি একটা ল্যাপটপ কিনলে বলা ভুল হবে, কম্পিউটার কিনেছো তুমি, তার মানে কি তুমি হার্ডওয়্যারটা কিনে নিয়েছো। হার্ডওয়্যার বলে তো যন্ত্রপাতি যত আছে কম্পিউটারের ভেতরে, যত যন্ত্রপাতি আছে সবগুলোকে বলা হয় হার্ডওয়্যার। এবার ভেতরের যন্ত্রপাতিগুলো নিয়ে তুমি এসে কী করলে, বাড়িতে বসিয়ে দিয়ে কোনো দিনও কম্পিউটার চলবে? বা তুমি সেটাকে ইলেকট্রিসিটিও দিলে কম্পিউটার কোনো দিনও চলবে? কম্পিউটার কিন্তু কোনো দিনও চলবে না। যদি না জানা থাকে তাহলে জেনে নাও জিনিসটাকে, কম্পিউটারকে দিতে হবে সফটওয়্যার। ঠিক আছে, কম্পিউটারকে দিতে হবে সফটওয়্যার, আর সেই সফটওয়্যারটাই হচ্ছে অপারেটিং সিস্টেম। যেমন উইন্ডোজ, এই যে উইন্ডোজ সফটওয়্যারগুলো যেমন দিতে হয়, উইন্ডোজ এখানে 7 আছে, এখন তো উইন্ডোজ 11 চলছে, উইন্ডোজ 11 চলছে এখন আমাদের, মানে রিসেন্ট আর কি, উইন্ডোজ 11 চলছে। বাকি ব্যাপারটা হচ্ছে অপারেটিং সিস্টেম ইজ ইন্টারফেস বিটুইন ইউজার অ্যান্ড দ্য মেশিন। ঠিক আছে, ইউজার অ্যান্ড দ্য মেশিন, দেয়ারফর অপারেটিং সিস্টেম ইজ রিসোর্স ম্যানেজার অ্যান্ড ইট ক্যান ম্যানেজ দ্য রিসোর্স অফ এ কম্পিউটার সিস্টেম ইন্টারনালি। ঠিক আছে, এখানে বলা হচ্ছে দ্য রিসোর্স আর প্রসেসর, মেমোরি, ফাইলস, IO ডিভাইসেস, ইনপুট আউটপুট ডিভাইসেস। দেন হচ্ছে অপারেটিং সিস্টেম ম্যানেজেস দ্য শেয়ারিং অফ ইন্টারনাল মেমোরি এবং মাল্টিপল অ্যাপ্লিকেশন। মানে এক কথায় তোমাকে যদি আমি বলি অপারেটিং সিস্টেমটা ঠিক কীভাবে কাজ করে, তাহলে সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন যন্ত্রপাতি আছে, তুমি যে কম্পিউটার কিনেছো আর তার মধ্যে যে বিভিন্ন যন্ত্রপাতিগুলো আছে, তারা কিভাবে কাজ করবে সেটা ডিটারমাইন করবে হচ্ছে অপারেটিং সিস্টেম। কিভাবে কাজ করবে বা কার ইনস্ট্রাকশন কী, যেমন আমাদের শরীরের বিভিন্ন কাজ আছে, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, আমাদের মুখের কাজ আছে, ব্রেনের কাজ আছে। তো এগুলো কি করে কাজ করছে, ডেফিনেটলি তুমি যদি এটাকে একটু নিজের মতো করে ভাবতে চাও, তাহলে আমি বলবো তাহলে সেন্স, একটা কমন সেন্স বলে জিনিস আছে আমাদের আমাদের মধ্যে, সেই সেন্সের মাধ্যমে আমাদের জিনিসগুলোকে কাজ করি, তাই না? যে আমাদের সেন্স আছে যে কোথায় কী কাজ করতে হবে সেটা আমরা জানি। তো এইটা যে ভেতরে ভেতরে যে চলছে আমাদের মধ্যে, এটাকে তুমি বলতে পারো মানুষের মধ্যেকার অপারেটিং সিস্টেম। এই সেন্স জিনিসটা হচ্ছে মানুষের মধ্যেকার অপারেটিং সিস্টেম। তাহলে কম্পিউটারের মধ্যেও এরকম একটা সেন্স লাগবে, তো সেটা হচ্ছে তোমার বলতে পারো এই OS বা অপারেটিং সিস্টেম। ঠিক আছে, তো আমি না নেক্সট ইয়ার থেকে এই বইটাকে আমি বাদ দেবো। এই বইটার ল্যাঙ্গুয়েজগুলো মানে কী বলো তো, বইটা স্ট্রাকচারালি লেখা আছে, কোশ্চেন আনসার খুব সুন্দর করে দেওয়া আছে, কিন্তু প্রবলেম কোথায় বলো তো,
যে কোয়েশ্চেন আনসারগুলো লিখেছে এগুলো অনেকটা ল্যাঙ্গুয়েজগুলো কঠিন কঠিন, মানে ইংলিশগুলো অ্যাকচুয়ালি কঠিন কঠিন আমি বলতে পারি। একবার পড়ে বোঝা যায় না জিনিসগুলোকে, বারবার পড়তে হয় তারপরে বোঝা যায় বইটা। এটা একটা প্রবলেম, আমি সত্যি কথা বলবো। যাই হোক, ঠিক আছে, মার্কেটে এখন এই বইটাই চলছে, বাকি আর কিছু করার নেই। আর আগেকার বই আছে, কিন্তু আগেকার বইয়ের থেকে এই বইটা আবার আগেকার বইয়ের থেকে ভালো। ঠিক আছে, কেন যে এখানে কোয়েশ্চেন আনসার বা প্রিভিয়াস ইয়ারগুলো পুরো মানে ভালোভাবে দেওয়া আছে সেই দিক থেকে ভাবলে। আবার দেখো, হোয়াট ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড শর্ট নোট রাইট অন হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। পারবে, আশা করা যায়। তারপরে বলছে গিভ এক্সাম্পল। 2019 সালে এসে 2022 সালে এসে, তার মানে 2024 সালে কিন্তু একদম বুঝতে পারছো 99% চান্স আছে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমাকে লিখতে হবে। তো কীভাবে লিখবে সেটা নিজের মতো করে লিখবে, বুঝলে তো। এখানে তো মানে অনেক কঠিন কঠিন ভাষাই ইউজ করে লিখেছে, স্টেপ ওয়াইজ লিখেছে, কিন্তু ভাষাটা আমার পছন্দ হচ্ছে না বইটার। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস ফর্মাল সিস্টেম, হ্যাঁ, ফর্মাল সিস্টেম ডিজাইন টু এক্সপ্রেস কম্পিউটার ড্যাশ 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 সি পাইথন। যাই হোক, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, এখানে দেখো কী কী পয়েন্ট বা পয়েন্ট ওয়াইজ কী করে লিখবে, পয়েন্টগুলোকে জাস্ট একটু মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে। হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ ডিজাইন টু বি ইজিলি আন্ডারস্টুড বাই হিউম্যান। এই যে দেখো, ইজিলি আন্ডারস্টুড বাই হিউম্যান, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, মনে রাখবে। হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ সবসময় হিউম্যান স্পেসিফিক থাকবে। আমি যদি তোমাকে বলি, এই জিনিসগুলো আমি তোমাকে বলেছিলাম, সেটা হচ্ছে যে ধরো একটা লাইন আছে, এর উপরে থাকছে হচ্ছে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, আর এটা হলো তোমার লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা কম্পিউটার খুব ভালো করে বুঝতে পারে। যদি তুমি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দাও লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজে, কম্পিউটার সেটাকে ভালো করে বুঝতে পারবে, প্লাস কম্পিউটার সেটাকে ফাস্ট ফরওয়ার্ড সেটাকে মানে কি বলো তো, সেটাকে রান করে নেবে, ফাস্ট ফরওয়ার্ড রান করে নেবে। কিন্তু হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে কী হবে, ডেফিনেটলি বুঝতে পারছো, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ কম্পিউটার কিন্তু সহজে বুঝতে পারবে না, সে কিন্তু অনেকটাই টাইম নেবে। তার মানে কি, স্লো বলতে পারো তুমি এটাকে, অনেকটাই বেশি স্লো, মানে স্লোলি এই ল্যাঙ্গুয়েজটাকে সে রান করবে। তার মানে কি, তোমাকে মানে কম্পিউটারের স্পেসিফিকেশানগুলোকে বাড়াতে হবে, প্রসেসরের পাওয়ারটাকে বাড়াতে হবে, মানে আরও দামি প্রসেসর ইউজ করতে হবে, আরও দামি র্যাম ইউজ করতে হবে, তারপরে সেই কাজটা করবে ভালোভাবে। ওটা বুঝলে তো। তো লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজটা আমরা মানুষ যারা বা হিউম্যান যারা, আমরা ইজিলি এটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবো না। কেন? কারণ লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ দেখবে অনেক বড় বড় ল্যাঙ্গুয়েজ, দেখো 0 এবং 1-এর ধরো দেখা গেলো যে 1,00,000খানা কোড, 1,00,000খানা কোড 0 এবং 1 দিয়ে যদি লেখা থাকে, তাহলে মানুষ সেটা বুঝতে পারবে কোনো দিনও? যদি সেটা পার্টিকুলারলি মেশিন ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে, তাও অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজেও যদি যাও, তবুও কিন্তু সেটা অনেক বড় হবে, আর সেটা বুঝতে অনেক বেশি টাইম লাগবে, অনেক বেশি কঠিন হয়ে যাবে। কিন্তু হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে কী হয়, এখানে আমরা ইংলিশ ওয়ার্ড ইউজ করি, হ্যাঁ, যেভাবে ইউজ করেছি, লাইব্রেরি ফাংশন ইউজ করেছি, মানে যেভাবে পার্টিকুলারলি মানে আমরা মানে হিউম্যান যারা আছি বা প্রোগ্রামার যারা আছি, সেটা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজটাকে অনেক ভালোভাবে মানে ভালোভাবে বুঝতে পারবে পড়ে। কোনো একটা ল্যাঙ্গুয়েজ লেখা আছে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, সেটাকে মানুষ পড়ে সেটাকে বুঝে নিতে পারবে, কিন্তু লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজটাকে সে বুঝতে পারবে না। আবার কম্পিউটার ঠিক উল্টো, কম্পিউটার লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজটাকে বুঝবে বেশি ভালো, এবং সে অনেক ফাস্ট ফরওয়ার্ড কাজ করবে, কিন্তু হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজটাই সে বুঝতে সময় নেবে এবং সেটা অনেকটাই বেশি স্লো। ওটা বোঝা গেল? এটাই হলো তোমার হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য। তো বললাম আমি, আন্ডারস্টুড বাই হিউম্যান অ্যান্ড অ্যাবস্ট্রাক্টেড ফ্রম আন্ডারলাইং হার্ডওয়্যার ডিটেলস। হ্যাঁ, তারপরে হচ্ছে যে দে প্রোভাইডেড হায়ার লেভেল অবস্ট্রাকশন মেকিং ইট ইজিয়ার টু রাইট, রিড অ্যান্ড মেনটেন দ্য কোড। ওই একই জিনিস বলছে। ফিচার হচ্ছে কি, ক্লোজ টু, এই যে দেখো ফিচারটা জাস্ট একটু দেখে নাও, এটা এই জায়গাটা তোমার দেখবে, এখানে আমি দাগিয়ে দিচ্ছি, তাহলে জায়গাগুলো বুঝতে পারবে আরও ভালোভাবে। ক্লোজার টু হিউম্যান ল্যাঙ্গুয়েজ মেকিং ইট মোর রিডেবল, মানে আরও ভালোভাবে এটাকে বোঝা যায় আর কি। 2-3খানা পয়েন্ট লিখে দিলেই যথেষ্ট। প্রোভাইডস বিল্ড ইন অ্যাবস্ট্রাকশন অ্যান্ড লাইব্রেরিজ, ঠিক আছে, বিভিন্ন লাইব্রেরি ফাংশন আছে, সেই লাইব্রেরি ফাংশনগুলো এখানে প্রোভাইড করা হয়েছে এই হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে, সেটাকে আমরা বারবার ইউজ করি। গ্রেটার পোর্টেবিলিটি, এটা অনেক পোর্টেবল, মানে কি ছোট্ট, মানে অনেক বড় মানে ধরো কোনো একটা ধরো প্রোগ্রামিং লিখছো, যখন তুমি লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজে লিখবে তখন সেটা অনেক বড় হবে, ডেফিনেটলি অনেক বড়, কিন্তু হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে দেখলে সেটা দেখবে যে অনেক ছোটোতে হয়ে গেল। এই কারণে বলছে পোর্টেবল, পোর্টেবল মানে কি ছোট জিনিসটা, তো পোর্টেবল জিনিসটা বলা হচ্ছে। অ্যাজ প্রোগ্রাম ক্যান বি রান অন ডিফারেন্ট প্ল্যাটফর্মস উইথ
মিনিমাল মডিফিকেশন, মানে মিনিমাম মডিফিকেশন করে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা সেটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, যেমন হচ্ছে কি পাইথন আছে, জাভা আছে, C++, জাভাস্ক্রিপ্ট, এই সমস্ত, এগুলো হতো তোমার হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ কি, এইবার দেখে নাও। লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ ঠিক এর উল্টোটা, বুঝতেই পারছো। লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ক্লোজার টু হার্ডওয়্যার অ্যান্ড প্রোভাইড মিনিমাল অ্যাবস্ট্রাকশন ফ্রম মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিনস আর্কিটেকচার। মেশিন এটাকে খুব তাড়াতাড়ি বুঝতে পারবে, এক কথায় বাংলা কথায় যদি আমি বলি এটাকে, দে রিকোয়ার টু ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড লেস রিডেবল কম্পেয়ার টু হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজেস। এখানে দেখো ফিচারটা দেখে নাও, ডাইরেক্টলি করেসপন্ডেন্স টু মেশিন আর্কিটেকচার। মেশিন আর্কিটেকচার মানে বলতে চাইছে যে মেশিন আছে আমাদের, যে কম্পিউটার আছে, সেটা ডাইরেক্টলি এই ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে পারবে, ডাইরেক্টলি এই ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে পারবে, লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজটাকে, এটাই বলা হচ্ছে। কোনো কম্পাইলারের হয়তো দরকার পড়বে না, কম্পাইলার দরকার পড়লে একটু লোয়ার লেভেল কম্পাইলার দিয়ে আমাদের কাজ হয়ে যাবে, এটাই বলার চেষ্টা করছে। রিকোয়ার্স এ ডিটেলড আন্ডারস্ট্যান্ডিং অফ হার্ডওয়্যার। ঠিক আছে, আচ্ছা, লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ যদি আমাদের ইউজ করতে হয়, তাহলে আমাদের হার্ডওয়্যার সম্পর্কে অনেক বেশি জ্ঞান থাকা দরকার, এটাই বলছে এখানে। ঠিক আছে, এরপর বলছে যে অফেন ইউজ ফর সিস্টেম লেভেল প্রোগ্রামিং অ্যান্ড হার্ডওয়্যার কন্ট্রোল। এক্সাম্পলগুলো একটু বলে দিও, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং মেশিন কোড, এগুলো হলো তোমার লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল, এটা তো আমরা আগে থেকেই জানি। চলো, অপারেটিং সিস্টেম তো বলেছি আমি অলরেডি। অপারেটিং সিস্টেম দেখো 2019 সালে এসছে। অপারেটিং সিস্টেমস আর ভেরি বেসিক ব্যাপার স্যাপার। ওএস হলো কি, এই যে দেখে নাও, দাগিয়ে দিচ্ছি আমি, যে অপারেটিং সিস্টেম ইজ এ সিস্টেম সফটওয়্যার দ্যাট সার্ভস অ্যাজ ইন্টারফেস বিটুইন কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড দ্য ইউজার। ঠিক আছে, ম্যানেজিং কন্ট্রোলিং কম্পিউটার রিসোর্সেস টু প্রোভাইড প্ল্যাটফর্ম ফর দ্য এক্সিকিউশন অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ইট অ্যাক্ট অ্যাজ অ্যান ইন্টারমিডিয়ারি, এটা ইন্টারমিডিয়ারির মতো কাজ করে, এই যে মনে রাখবে, এটা ইন্টারমিডিয়ারির মতো কাজ করে কীভাবে, ইউজার এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে। ঠিক আছে, তো অপারেটিং সিস্টেমটা কি, অপারেটিং সিস্টেমটা দিয়ে কম্পিউটারটা চলছে পুরোপুরি। ওই যে বললাম সফটওয়্যার, Windows 7, Windows 11, এগুলো হলো তোমার অপারেটিং সিস্টেম। যে হার্ডওয়্যারগুলো আছে কম্পিউটার যে তুমি কিনেছো, তার মধ্যে যদি অপারেটিং সিস্টেমটা কাজ না করে, সফটওয়্যারগুলো যদি মানে কাজ না করে, তো কী করে চলবে তাহলে, তো সেখানে অপারেটিং সিস্টেমের দরকার। তো ওই জন্য বলছে এখানে যে ইউজার অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামস। ইউজার মানে আমরা, প্রোগ্রাম মানে যারা আমরা চালাচ্ছি, ফোন চালাচ্ছি ধরো, ফোন এবং অ্যাপ্লিকেশনের মধ্যে এটা একটা সংযোগ স্থাপন করে, এইটা ডেফিনেটলি। ঠিক আছে, কারণ অপারেটিং সিস্টেম যদি না থাকতো, তাহলে আমরা কোনো অ্যাপ চালাতে পারতাম, কোনো অ্যাপই চালাতে পারতাম না। তো এই কারণে বলছে অপারেটিং সিস্টেম আছে বলেই তুমি অ্যাপ চালাতে পারছো, এই কারণে বলছে ইউজার এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামস আর ইন্টারেক্ট উইথ কম্পিউটার হার্ডওয়্যারস ইন এ কনভিনিয়েন্ট অ্যান্ড এফিশিয়েন্ট ম্যানার। ঠিক আছে, চলো, অপারেটিং সিস্টেমের মধ্যে এখানে যেমন মাইক্রোসফট উইন্ডোজ আছে, তো উইন্ডোজের বিভিন্ন আছে, মনে রাখবে এখন লেটেস্ট চলছে তোমার উইন্ডোজ 11, জানো অনেকে উইন্ডোজ 11। ঠিক আছে, এছাড়া আমরা ম্যাকের ক্ষেত্রে, ম্যাক বলে তো ম্যাক, হ্যাঁ, অ্যাপেলের ক্ষেত্রে আর কি, যেটা ম্যাক ওএস তারা ইউজ করে কম্পিউটারগুলোর জন্য, ম্যাক ওএস ইউজ করে। তারপরে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, অ্যান্ড্রয়েড ফোনে আমরা অ্যান্ড্রয়েড সফটওয়্যার, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ হয়। তারপরে হচ্ছে অ্যাপেল ফোনের জন্যে, অ্যাপেল ফোনের জন্য কী ইউজ হয় বলো তো, ওখানেও তো তোমার ম্যাক ওএস ইউজ হয় না, কি বলে ওটাকে, এই রে আমি জানি না, ভুলে গেছি আমি, যাই হোক দেখে নিও, আমাদের বড়লোক বন্ধুরা আবার জানে। ঠিক আছে, ওরা বলছে হ্যাঁ এইটা জানেন না, ম্যাক ওএসই তো বলে, মানে অ্যাপেলের যে ফোন ইউজ হয়, তাই তো, তাই তো বলা উচিত বন্ধু। দেখো ছাড়ো, বাদ দাও, যা আছে আছে। এক দুটো এক্সাম্পল জানলেই হলো। গিভ এন এক্সাম্পল স্টেট টু ফাংশন অফ অপারেটিং সিস্টেম। স্টেট টু ফাংশনস অফ অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমের দুটো ফাংশন তুমি আমাকে বলো। ফাংশন বলতে অপারেটিং সিস্টেম কী কাজ করে, তো তুমি নিজে থেকেই তো বলে দিতে পারবে অপারেটিং সিস্টেম কী কাজ করে। অপারেটিং সিস্টেম কী করলো এখানে, সংযোগ স্থাপন করলো না, এখানে দেখলাম যেটা ইউজার এবং অ্যাপ্লিকেশনের মধ্যে হচ্ছে ইন্টারাক্ট করলো, এই জিনিসটা একটা ফাংশন। তার অপারেটিং সিস্টেম কী করে, কম্পিউটার হার্ডওয়্যারগুলোকে চালনা করতে সাহায্য করে, এটা তার একটা ফাংশন। তো এইভাবে জিনিসগুলো একটু বলে দেওয়া যেতে পারে। তো এখানে যেমন বলেছে যে মেমোরি ম্যানেজমেন্টের সম্পর্কে এখানে বলেছে যে কম্পিউটারের মধ্যে যে মেমোরি আছে, যে হার্ডওয়্যারের ভেতরে যে তুমি মেমোরিটাকে কিনেছো,
মেমোরিটা কী করে চালনা করা হবে, ওএস বা অপারেটিং সিস্টেম সে চালনা করবে সেই মেমোরিটাকে, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। ফাংশন হচ্ছে কি অ্যালোকেশন অ্যান্ড ডি অ্যালোকেশন মেমোরি অ্যাজ নিডেড। যখন মেমোরি দরকার, যখন আমাদের র্যাম দরকার তখন র্যাম ইউজ হবে, যখন আমাদের রম দরকার তখন রম ইউজ হবে। এই জিনিসগুলো হচ্ছে এখানে বলা হচ্ছে যে মেমোরি অ্যালোকেশন এবং ডি অ্যালোকেশন যখন দরকার তখন আমরা সেটা ইউজ করতে পারি। প্রিভেন্টিং অথরাইজড অ্যাক্সেস ও মেমোরি এরিয়াস, ঠিক আছে। এখানে ইমপ্লিমেন্টিং ভার্চুয়াল মেমোরি টু ইউজ ডিস্ক স্পেস এক্সটেনশন অফ র্যাম। তো ঠিক আছে, মেমোরি জিনিসটা বুঝতে পেরেছো, দ্যাটস ইট। এবার ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট, বিভিন্ন যে ফাইল আছে কম্পিউটারের মধ্যে সেই ফাইল ম্যানেজমেন্টটাও এই অপারেটিং সিস্টেমই হ্যান্ডেল করে। ধরো অনেকগুলো ফাইল আছে, যেমন ধরো যখন প্রোগ্রাম কোড আমরা লিখতে যাচ্ছিলাম, লাইব্রেরি ফাংশন আছে, যেমন ধরো লাইব্রেরি ফাংশনগুলো মধ্যে যেমন ম্যাথ ডট এইচ, স্টুডিও ডট এইচ, যে জিনিসগুলো ছিল, যখন ম্যাথামেটিক্যাল আমাদের ক্যালকুলেশন হচ্ছিল তখন সেই ম্যাথ ডট এইচটা এখানে আমাদের কাজে লাগছিল, ঠিক আছে। তো সেটা কী করে কাজে লাগছিল, ডেফিনেটলি অপারেটিং সিস্টেম তার কাজ কাজ করছে সেখানে, যে ওই ম্যাথ ডট এইচটা আছে সে সেখানে এসে ম্যাথামেটিক ক্যালকুলেশনগুলোকে করছিল, বাট বুঝলে তো। তো এই কারণে বলছে এখানে জিনিসটা যে ওএস অর্গানাইজেস অ্যান্ড প্রোভাইড অ্যাক্সেস ফাইলস অন স্টোরেজ ডিভাইসেস, ঠিক আছে। দেন ক্রিয়েটিং অর্গানাইজিং ফাইলস অ্যান্ড ডাইরেক্টরিজ, এনফোর্সিং ফাইল পারমিশনস অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে। আমি যেটা বললাম সেটা বাংলায় লিখে দিও, বাংলায় এখানে লিখবে, সরি মানে ইংলিশে একটু ট্রান্সলেট করে লিখে দিও, কারণ এই ল্যাঙ্গুয়েজটা না সত্যি পছন্দ হচ্ছে না আমার। এবার চলে আসো বন্ধু, এই যে দেখো 2019 সালে কি এসছে, রাইট এ শর্ট নোট অন কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার। 100 বার করে বলেছি, দেখে নিও। কম্পাইলারে যে দেখো তার ফাংশনগুলো জাস্ট একটুখানি দেখে যাও, তাহলেই কাজ হয়ে যাবে, তো নিজে থেকে লিখে নিতে পারবে। ফাংশনগুলো দেখলে ডিসঅ্যাডভান্টেজটা আমি বলে দিই, চলো। ডিসঅ্যাডভান্টেজ হলো, কম্পাইলার ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ হলো যে ফাস্টার এক্সিকিউশন অফ, এটা অ্যাডভান্টেজ, সরি এটা অ্যাডভান্টেজ, তারপরে ডিসঅ্যাডভান্টেজ। ফার্স্টের এক্সিকিউশন অফ কম্পাইলার হচ্ছে তাড়াতাড়ি বলছে এক্সিকিউট করে দিতে পারে। তারপরে কোড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ সোর্স ল্যাঙ্গুয়েজ আফটার কম্পাইলেশন। দেন ডিসঅ্যাডভান্টেজ যেটা বলছে সেটা হচ্ছে লঙ্গার ইনিশিয়াল কম্পাইলেশন টাইম, ঠিক আছে। তো এটা তো অ্যাডভান্টেজের মধ্যে না লিখলেই ভালো হয় আমার মনে হয় এটা বলা উচিত কম্পাইলারের ক্ষেত্রে, যে কম্পাইলার খুব সহজে এটা কম্পাইলার ইজিলি কোনো একটা কোডকে রান করতে পারে, এইভাবে লেখা যেতে পারে, ঠিক আছে। তারপরে ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে তুমি বলতে পারো যে হ্যাঁ লঙ্গার ইনিশিয়াল টাইম তোমার লাগে কম্পাইলারের ক্ষেত্রে, এইটা ঠিক আছে, এবার ঠিক আছে। এরপর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে দেখো, ইন্টারপ্রেটারের ফাংশনগুলোকে দেখে নিও, পড়ে নিও, বলেছি। ইন্টারপ্রেটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি ফাস্টার ডেভেলপমেন্ট অফ সাইকেল, ঠিক আছে। তার মানে কি ফাস্টার, এটা ডেফিনেটলি ফাস্টার হবে, অনেকটা বেশি ফাস্টার। কেন, কারণ আমরা তো এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজে নিয়ে চলে যাচ্ছি বা মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যাচ্ছি, তো ডেফিনেটলি এটা অনেকটাই বেশি ফাস্টার হবে, অনেক বেশি ফাস্ট। তারপর ইজিয়ার ডিবাগিং মানে কেন, কারণ তোমার ইজিয়ার ডিবাগিং, এটা কি ইন্টারপ্রিটার, সরি ইন্টারপ্রিটার তো আলাদা, ইন্টারপ্রিটার উল্টোটাও হবে তোমার, এটা না। ইন্টারপ্রিটারের ক্ষেত্রে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে আমরা লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজে সেটাকে কনভার্ট করতে পারবো ইন্টারপ্রিটারে। আর এটাতে হয় কি যে স্টেপ ওয়াইজ কাউন্টিংটা হয়, স্টেপ ওয়াইজ হচ্ছে প্রোগ্রামিংটা রান হয়, স্টেপ ওয়াইজ। সেই কারণে বলছে স্টেপ ওয়াইজ যদি হয় তাহলে ডিবাগ করতে এটা সুবিধা হবে ডেফিনেটলি। ডিসঅ্যাডভান্টেজ কি বলছে, জেনারেলি স্লোয়ার এক্সিকিউশন কম্পেয়ার টু কম্পাইলার কোড, ঠিক আছে, কম্পাইল কোড। তাহলে বুঝতে পারছো এটা এটা বলছে যে অনেকটা বেশি স্লো, এটাই ডিসঅ্যাডভান্টেজ, অনেকটাই বেশি স্লো, ঠিক আছে। অ্যাসেম্বলারের ক্ষেত্রে কি, অ্যাসেম্বলারের গল্পটা হলো এইটা হলো তোমার, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজে এটাকে কনভার্ট করবে। তো এটার অ্যাডভান্টেজ আছে প্রোভাইড সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ মেশিন কোড, আর ডিসঅ্যাডভান্টেজ হলো রিকোয়ার এ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ হার্ডওয়্যার আর্কিটেকচার। হার্ডওয়্যার সম্পর্কে তোমার যদি ধ্যান ধারণা না থাকে তাহলে এই কোডটা রান করতে অনেকটা বেশি সমস্যা হবে, এটা বলছে, ঠিক আছে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, ভেরি ইম্পর্টেন্ট, এই যে দেখতে পাচ্ছ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম এবং এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এটা তো বলেছি আমি জিনিসটা, যে যত রকমের এরিথমেটিক অপারেশন হয় এরিথমেটিক লজিক ইউনিটের মধ্যেই হয়, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম যেটা আছে সেই জিনিসটা কি সেটা একটুখানি পড়বো। এখানে যদি ভাষাটা দেখাও তাহলে উল্টে পড়ে যাবে পুরোপুরি। বাকি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা কি সেটা আমি তোমাকে মানে বোঝানোর চেষ্টা করছি, তুমি কনসেপ্টটাকে তোমাকে আমি দিচ্ছি, দেখো এই দুটো পয়েন্ট পড়েই তুমি বুঝতে পারবে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম হলো ওই যে এর আগে বললাম না যে একটা পেন তৈরি করব আমি, একটা পেন আছে আমার কাছে, সেই পেনটাকে আমি তৈরি করব।
তো সেটার জন্য আমি কী করলাম, একটা কোম্পানি তৈরি করব যেখানে আমার পেন তৈরি করবে, ডিজিটাল পেন তৈরি করবে। তো সেখানে কী হবে, ডিজিটাল পেন যখন তৈরি করবে সেটাকে আমাকে কী করতে হবে, সফটওয়্যার দিতে হবে ডেফিনেটলি। সফটওয়্যার আমাকে ইনপুট আকারে দিতে হবে, তাহলে তো পেনটা হচ্ছে কখনো কখনো অন হবে, কখনো কখনো অফ হবে। আবার ব্যাটারি যেটা আছে, ব্যাটারিটা প্রপারলি কাজ করবে, ঠিক আছে? কখন ব্যাটারি শেষ হয়ে যাবে তখন আমাকে ইন্ডিকেশন দেবে যে ব্যাটারি তোমার শেষ হয়ে গেছে। সেই জন্য কিন্তু প্রপার সফটওয়্যার তোমার কিন্তু দরকার এখানে, মানে প্রপার প্রোগ্রাম তোমার দরকার। তো এই পেনের রিলেটেড, এটা পেনটা হচ্ছে কি, পেন হচ্ছে তোমার কাছে একটা অবজেক্ট, পেন হচ্ছে তোমার কাছে একটা অবজেক্ট, আর পেনের রিলেটেড যে প্রোগ্রামটা তুমি তৈরি করবে সেটা হচ্ছে তোমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ব্যাপারটা বুঝলে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটাই বলেছে এখানে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ এ প্রোগ্রামিং প্যারাডাইম, বাপরে প্যারাডাইম মানে হচ্ছে সম্পূর্ণ আর কি, প্যারাডাইম শিফট মানে কি লেভেলের তোমার ইংলিশ ইউজ করেছে, জঘন্য একেবারে। দ্যাট রিভলভস অ্যারাউন্ড দ্য কনসেপ্ট, দ্যাট রিভলভস অ্যারাউন্ড দ্য কনসেপ্ট অফ অবজেক্ট, ঠিক আছে? চ্যাট জিপিটি ইউজ করেছে নাকি কি জানি, বলা মুশকিল এগুলো তৈরি করতে। চ্যাট জিপিটি ইউজ করেছে আর ব্যাস লিখে দিয়েছে। Object represent object represents real world entities and encapsulate both the data and the method that operate on the data, ঠিক আছে? মানে রিয়েল ওয়ার্ল্ড এন্টিটিস যে আছে, এখানে দেখো কি বলছে, বলছে যে রিয়েল ওয়ার্ল্ড এন্টিটিস আছে, অবজেক্ট রিপ্রেজেন্ট রিয়েল ওয়ার্ল্ড এন্টিটিস, ঠিক আছে? রিয়েল ওয়ার্ল্ড এন্টিটিগুলোকে এই অবজেক্ট রিপ্রেজেন্ট করে। আর বলছে এনক্যাপসুলেট বোথ ডেটা অ্যান্ড মেথড, ডেটা এবং মেথড এই দুটো জিনিস ইম্পর্ট্যান্ট। ডেটা এবং মেথড, ধরো কোনো একটা পেন আমি তৈরি করছি, তো সেটার জন্য কি দরকার, ডেটা দরকার। ডেটা মানে কি, পেনটা কেমন হবে, হোয়াইট কালার হবে, বা এইভাবে বলতে পারো তো পেনটা কোথায় ইউজ হবে, বা কোন কাজে ইউজ হবে, সমস্ত কিছু ডেটা আমাদের দরকার। তারপরেই তো আমরা পেনটাকে মানে স্পেসিফিক্যালি আমরা তৈরি করতে পারবো। তারপরে হচ্ছে মেথড, যে কোন মেথডে আমরা এটাকে তৈরি করব, এর আগেও কি তৈরি হয়েছে ওই মেথড কপি করব, না নতুন করে কোনো মেথড তৈরি করে তারপরে পেনটাকে তৈরি করব। তো ডেটা আর মেথড এই দুটো জিনিস কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে কোনো একটা মানে স্পেসিফিক প্রোগ্রাম লিখছি, সেটার জন্য ডেটাও দরকার আমাদের, আর কোন মেথডে লিখবো সেটাও আমাদের দরকার। এই দুটো জিনিস আমাদের দরকার। এই কয়েকটা জিনিস একটুখানি মাথায় রাখো। প্রথম পয়েন্টটা ভেরি ভেরি মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। তারপরে মনে রাখবে যে ডেটা এবং মেথড, হ্যাঁ, এই দেখো ডেটা এবং মেথড এই দুটো ওয়ার্ড একটু মাথার মধ্যে রাখবে, তাহলেই তুমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম সম্পর্কে লিখে দিতে পারবে, ঠিক আছে? দেখো, এক্সামিনারকে কী করতে হবে, নিজের ভাষায় লিখতে হবে, সেটাই বেস্ট। নিজের ভাষায় লিখবে, আর এমনভাবে লিখবে যেন এক্সামিনের জন্য বুঝতে পারে জিনিসটাকে, ঠিক আছে? কারণ বইয়ের ভাষায় লিখতে গেলে না সত্যি সমস্যা হবে। এখানে যেমন বাপরে এনক্যাপসুলেশন, কী যে লিখেছে এগুলো, এনক্যাপসুলেশন। দেখো, বান্ডিং, বান্ডিং বাইন্ডিং হবে নাকি এটা, বাইন্ডিং, ডেটা বাইন্ডিং হতে পারে, বা বান্ডলিংও হয় মনে হয়। তো বাইন্ডিংয়ের জায়গায় বান্ডলিং লিখেছে হয়তো। তো বান্ডলিং ডেটা মেথডস দ্যাট অপারেট অন ডেটা ইনটু সিঙ্গেল ইউনিট অবজেক্ট, ব্যাপারটা বুঝলে? এখানে ডেটা এবং মেথড দুটোকে দুটোকে কী করতে বলা হচ্ছে, একটা সিঙ্গেল ইউনিট বা অবজেক্ট ওরিয়েন্টেড তোমাকে সেটাকে তৈরি করে নিতে বলছে। ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স সম্পর্কে কী বলছে, অ্যালো আ নিউ ক্লাস, allows a new class into inherit properties and behavior from an existing class আচ্ছা, ইনহেরিটেন্স, নিউ ক্লাস ইনহেরিট প্রপার্টিস বিহেভিয়ার এক্সিস্টিং। আচ্ছা, ধরো আমি পেনটাকে তৈরি করছি, তো পেনটা তৈরি করতে গেলে তোমার এখানে কি দরকার বলো? ডেফিনেটলি আমাদের কনসেপ্ট দরকার। তো এখানে বলছে যদি এর আগেও, আমি তো নতুন কোম্পানি তৈরি করছি পেনের, তো এর আগে ধরো পেন তৈরি করেছে, যেমন এখন আমি যে পেনটা ইউজ করছি, ধরো সেই কোম্পানির পেনটাকে আমি কপি করলাম, সেই কোম্পানির যে পেনটা আছে সেটাকে আমি কপি করলাম। তো বলছে যে ইনহেরিট প্রপার্টিস, মানে আগে কখনো তৈরি হয়েছে কি না সেটাকে আগে লক্ষ্য করবে, সেটা লক্ষ্য করে তুমি এক্সিস্টিং যেটা আছে, এক্সিস্টিং যেটা প্রপার্টিস আমার আছে, হ্যাঁ, সেটা থেকে আমরা নিউ ক্লাস তৈরি করতে পারবো। এই যে নিউ ক্লাস আমরা তৈরি করতে পারবো, নতুন টাইপের জিনিস একটা তৈরি করতে পারবো, ঠিক আছে? তো এটার জন্য আবার কি দরকার, আমাদের ডেটা দরকার এবং আমাদের মেথড দরকার, ঠিক আছে? ডেটা এবং মেথড আমাদের দুটোই দরকার, এই যে ডেটা এবং মেথড দুটোই দরকার, এই জিনিসটা বলছে। এরপর দেখো, পলিমরফিজম এনাবেল অবজেক্ট ডিফারেন্ট টাইপস ট্রিটেড অ্যাজ অবজেক্ট এ কমন টাইপ। আচ্ছা, এনাবেল অবজেক্টস অফ ডিফারেন্ট টাইপ টু বি ট্রিটেড অ্যাজ, এই যে দেখো এইটা কি সুবিধা করে, যে এনাবেল অবজেক্ট অফ ডিফারেন্ট টাইপস টু বি ট্রিটেড অ্যাজ অবজেক্ট অফ কমন টাইপ। কী বললো এখানে, বলছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের অবজেক্টগুলোকে একটা কমন টাইপের মধ্যে নিয়ে আসা। যেমন ধরো তোমার ক্লাস,
তোমার ক্লাসের মধ্যে ধরো 10 জন আছে, ঠিক আছে, কোনো কোনো কলেজে আবার 2 জন আছে যাই হোক, তো তোমাদের এই পুরো 10 জনকে, তোমরা প্রত্যেকে স্টুডেন্ট, তো প্রত্যেকে স্টুডেন্ট যদি হও তাহলে তোমাদের ক্লাসটাকে আমি একসাথে সেম সেম ওয়ান আমি বলতে পারি, সেম ওয়ান বলতে পারি। তো এটাই বলছে যে এক্সিস্টিং, মানে তোমার কাছে কিছু আছে, কমন টাইপের কিছু অবজেক্ট আছে, সেগুলোকে তুমি একটা, হ্যাঁ, এনেবল অবজেক্ট ও ডিফাইন্ড অবজেক্ট কমন টাইপ, আচ্ছা আচ্ছা, কিছু অবজেক্ট আছে তোমার কাছে, 10খানা অবজেক্ট তোমার কাছে আছে, সেটাকে একটা কমন টাইপের মধ্যে তুমি ফেলে দিলে, এটা হলো কি সেম ওয়ান স্টুডেন্ট, আমি এই টাইপের মধ্যে ফেলে দিলাম। তো অনেকগুলো আছে, সেটাকে একটা টাইপের মধ্যে নিয়ে আসা, সেটা হচ্ছে এর একটা প্রিন্সিপাল বা প্রপার্টি তুমি বলতে পারো অবজেক্ট ওরিয়েন্টেড ইসের মধ্যে, প্রোগ্রামিংয়ের মধ্যে, ঠিক আছে। তো এটা তো আমি পেনের এক্সাম্পল দিলাম ধরো, এছাড়া এই এক্সাম্পলটা আমি কী দেবো এক্সাম্পল তোমাকে এটার, যাই হোক এটা দিলাম, এটা এইভাবে এটাকে মনে রাখো এখনকার জন্য। ডেফিনেটলি বেনিফিট তো অবশ্যই আছে আমাদের, বেনিফিট হচ্ছে কি, বেনিফিট হচ্ছে যে কোড ইজ অর্গানাইজড ইন্টু সেলফ কন্টেইন অবজেক্ট, ওর অর্গানাইজ করা হবে এটাকে সেলফ কন্টেইন অবজেক্টের মধ্যে। প্রমোট অ্যান্ড মডুলারিটি, ইজ অফ মেনটেন, এই যে ইজ অফ মেনটেনেন্স আছে, এটা ইজ অফ মেনটেনেন্স জিনিসটাকে মাথায় রাখবে। ইজ অফ মেনটেনেন্স মানে কি, মেনটেন করতে আমাদের অনেকটা বেশি সুবিধা হবে, কেন, কারণ আমরা তো একটা প্রোগ্রাম বের করছি তাই না, বা বানাচ্ছি তাই না, এটার জন্য আমরা তো মাল্টিপল, এখানে দেখো 10খানা, 10 জনের জন্যে, যেমন ধরো আমি একটা ক্লাস তৈরি করছি, একটা ক্লাস থেকে তুমি দেখবে আমাদের সম্পূর্ণ যে 10 জন আছে 10 জনই লাভবান হচ্ছে, ব্যাপারটা বুঝলে তো। এই কারণে বলছে ইজ অফ মেনটেনেন্স, যে ধরো ক্লাসটা আমার হয়ে গেল, আমাকে 10 জনের জন্য 10বার রেকর্ড করতে হচ্ছে না, তো মেনটেন করতে অবশ্যই একটা ক্লাস দিলেই আমার হয়ে যাচ্ছে, সবাই দেখে নিচ্ছে সেই ক্লাসটাকে। সো দ্যাট ইজ দ্য কেস, ইজ অফ মেনটেনেন্স জিনিসটা বলতে পারো। তারপর ইউজেবিলিটি, রিইউজেবিলিটি, আচ্ছা, তো এটাকে আমরা বারবার ইউজ করতে পারি, যেভাবে ফাংশন জিনিসটা ছিল আমাদের এর আগের চ্যাপ্টার পড়েছি ফাংশন, সেই ফাংশনটাকে আমরা বারবার ইউজ করতে পারি, সেই রিউজেবিলিটি কনসেপ্টটা এখানে ইউজ করতে পারো, ঠিক আছে, রিউজেবিলিটি এই জিনিসটাকে ইউজ করতে পারো। ফ্লেক্সিবিলিটি এটাকে ইউজ করতে পারো, এই কিওয়ার্ড, তো কিওয়ার্ডটাকে লিখে নিয়ে দিয়ে তারপর সেটার রিগার্ডিং একটুখানি লিখে দিতে হবে জাস্ট, আমরা এটাকে ফ্লেক্সিবলভাবে ইউজ করতে পারি। তো দিস উই ক্যান ইউজ দিস অ্যাজ, মানে অ্যাজ সিম্পল বা অ্যাজ ইজিয়ার, এইভাবে বলতে পারো, ঠিক আছে। তো চলো এই এক্সাম্পলগুলো কী কী আছে ওপস বলে তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে, যেমন জাভা, সি প্লাস প্লাস, পাইথন, মানে ব্যাপার হলো যে এই প্রোগ্রামিংগুলো দিয়েই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম আমরা তৈরি করতে পারি, এটাই বলা হচ্ছে। বাকি চলে আসো এরিথমেটিক লজিক ইউনিট, এটা হচ্ছে সেকেন্ড জায়গা। এরিথমেটিক লজিক ইউনিট আর অন্য কিছু নয়, এরিথমেটিক অপারেশনস, এরিথমেটিক অপারেশন মানে প্লাস, মাইনাস, গুণ, মানে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো হলো তোমার এরিথমেটিক লজিক ইউনিট। ফান্ডামেন্টাল কম্পোনেন্ট অফ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউর মধ্যেকার একটা ফান্ডামেন্টাল ইউনিট, যেখানে এর ফাংশন হলো কি এরিথমেটিক অপারেশন, এটাই হলো তার মেইন ফাংশন, এরিথমেটিক অপারেশন, ঠিক আছে, এরিথমেটিক অপারেশন সে করবে, লজিক্যাল অপারেশনও করবে, কোনটা গ্রেটার দ্যান কোনটা লেস দ্যান সেই জিনিসগুলো, তারপরে অ্যান্ড অর নট, হ্যাঁ, বিট ওয়াইজ অপারেশন এগুলো সে করতে পারবে, কম্পারিজন সে কম্পারিজনও করতে পারবে, হ্যাঁ, কম্পারিজন জিনিসটা বলছে এখানে, ইকুয়ালিটির জিনিসটাই, হ্যাঁ, ইকুয়ালিটি, ম্যাগনিটিউড, এই জিনিসগুলো সে করতে পারবে, শিফটিং জিনিসটাও সে করতে পারবে। দেন হচ্ছে এর কম্পোনেন্ট হলো যে রেজিস্টার, টেম্পোরারি স্টোরেজ, অপারেন্ট, রেজাল্ট, আর কন্ট্রোল ইউনিট, এটাই হলো তার কম্পোনেন্ট, তুমি বলতে পারো কন্ট্রোল ইউনিটটা, সিপিইউটাই তো হ্যান্ডেল করছে সব কিছু তাই না, এরিথমেটিক লজিক ইউনিট, তো সেটা হলো তার কম্পোনেন্ট। ইমপ্লিমেন্টেশন যদি বলো, ইমপ্লিমেন্টেশনে কী বলা হচ্ছে, এরিথমেটিক লজিক ইজ ভেরি ইন সাইজ কমপ্লেক্সিটি বেসড অন আর্কিটেকচার সিপিইউ, মডার্ন প্রসেসর অফটেন have multiple ALUs to handle parallel processing and improve performance, এগুলো ইমপ্রুভ মানে করা হয় ইমপ্লিমেন্টেশন, বুঝতেই পারছো ইমপ্লিমেন্টেশন কখন করা হবে, বিভিন্ন প্রোগ্রাম আমরা যখন রান করি তখন, বা বিভিন্ন সফটওয়্যার চলে তখন এগুলোর ইমপ্লিমেন্টেশন করা হয়, ঠিক আছে। যেমন ধরো ক্যালকুলেটার সব থেকে ভালো, ক্যালকুলেটার কী হয়, যোগ ভাগ গুণ বিয়োগ হয় না, তো ডেফিনেটলি ক্যালকুলেটার একটা প্রোগ্রাম, তো প্রোগ্রাম ইউজ করার সময় আমরা এই তোমার এটাকে ইউজ করি, এরিথমেটিক লজিক ইউনিটটাকে ইউজ করা হয়, ঠিক আছে। রোল ইন সিপিইউ সেই জিনিসটা একটু দেখে নিও, বাকি বাকি আর দরকার নেই, ছাড়ো বাদ দাও। এইবার এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাই তোমার লাস্ট কোয়েশ্চেন 14 নম্বরের, যে ডিস্টিংগুইশ বিটুইন হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কী সেটা এখানে বলতে বলেছে। তো বেশ কিছু জায়গা আছে, সেগুলো আমরা এখানে পড়ে পড়ে দেখব, আমি নিজেও পড়িনি এটা যে কী আছে। তো হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ তোমাকে যদি দিয়ে দেয়, নিজে থেকেই মানে বলে দিতে পারবে, অনেক পার্থক্য তাই না। হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজটা কি পরে এসছে, লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজটা আগে এসছে, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজটা কঠিন, হ্যাঁ, তারপরে লোয়ার লেভেল না, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজটা হিউম্যান তাড়াতাড়ি আন্ডারস্ট্যান্ড করতে পারে, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজটা তোমার
তোমার আন্ডারস্ট্যান্ড করতে পারে না, কম্পিউটার তাড়াতাড়ি আন্ডারস্ট্যান্ড করতে পারে না। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হলো ফাস্ট, লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজটা হলো স্লো। এইভাবে না, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে স্লো আর কম্পাইল করতে পারবে আর কি জিনিসটা। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা তাড়াতাড়ি আর লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজটাকে স্লোলি কম্পাইল করতে পারবে, সেই জিনিসগুলো সবগুলোই এখানে এগুলোই লেখা আছে আর কি হবে আর মেমোরি ম্যানেজমেন্ট এক্সিকিউশন। চলো দেখি, ক্লোজার টু হিউম্যান রিডেবিলিটি ল্যাঙ্গুয়েজ, ক্লোজার টু মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে আমি চোখ বন্ধ করে তখন থেকে বলছিলাম আর কি। কোড ইজ মোর রিডেবল অ্যান্ড রাইটেবল, ওই একই জিনিস বলছে। চ্যালেঞ্জিং টু রাইট করে চ্যালেঞ্জিং অবশ্যই লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজটা অনেকটাই। 0 1 কতবার করে লিখবে। মোর পোর্টেবল, অনেকটাই ছোট জায়গার মধ্যে কাজ হয়ে যায়। পোর্টেবল, লেস পোর্টেবল মানে অনেক বড় জায়গা লাগে। তারপরে জেনারেলি স্লোয়ার, আর এটা হয় অনেকটা বেশি ফাস্টার, মানে কম্পিউটার বেশি ফাস্টলি বুঝতে পারে এটাকে, লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজটাকে। এই এক্সাম্পল দিয়ে দেবে জাভা, C++, পাইথন, জাভাস্ক্রিপ্ট। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা হলো কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং মেশিন ল্যাঙ্গুয়েজ, এই দুটোই তো হলো তোমার লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা ছকে দেখেছি পিরামিড, এর আগে ছিল যেটা প্রথমেই। ইজিয়ার টু ডিবাগ করতে অনেকটাই বেশি সহজ হয়, আর এখানে ভুল হয়ে গেলে কিন্তু ডিবাগ করা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। ডিবাগ মানে হচ্ছে কি, ডিবাগ মানে হচ্ছে যে খুব ভুলটাকে খুঁজে বের করা, ঠিক আছে, ওটা বলতে পারো। দেন অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট হয় এখানে। আর এখানে হচ্ছে যে মেমোরি ম্যানেজমেন্ট অফেন রিকোয়ার্ড, আচ্ছা মেমোরি ম্যানেজমেন্ট অতটা বেশি দরকার হয় না, এখানে দরকার হয়। লোয়ার ল্যাঙ্গুয়েজ অফ হার্ডওয়্যার ডিটেল রিকোয়ার্ড, আচ্ছা আচ্ছা আচ্ছা, লোয়ার ল্যাঙ্গুয়েজ অফ নলেজ রিকোয়ার্ড, আচ্ছা নলেজ রিকোয়ার্ড। তো হার্ডওয়্যার নলেজ কি এখানে কম দরকার। হার্ডওয়্যার নলেজ তুমি জানো কি, কম্পিউটারের মধ্যে তুমি ল্যাপটপ চালাচ্ছো, ভেতরে কী আছে তুমি জানো? কোনো কিছুই জানো না তুমি, মানে বেশিরভাগ জিনিসই জানো না। মেন জিনিসগুলো জানো, কম্পোনেন্টগুলো কী করে তৈরি, চিপসটা কী করে তৈরি, সেন্ট্রাল প্রসেসর সিপিইউটা কী করে তৈরি হচ্ছে, জানো? কিছুই তো জানো না, তবুও তোমার কম্পিউটার আরামসে তুমি চালাতে পারছো। তো তোমার নলেজ নেই, তবুও ওই হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করে তুমি কম্পিউটারটাকে চালাতে পারছো। কিন্তু যদি লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করো, তখন বলছে যে তখন তোমাকে হার্ডওয়্যারটা জানতেই হবে, ভালোভাবে তোমাকে জানতে হবে, তারপরেই করতে পারবে। ঠিক বুঝতে পারলে তো? চলো তাহলে এখন তো আরও বেশি ইজি হয়ে যাচ্ছে এআই আসার পর থেকে। মেমোরি অবস্ট্রাকশন, হায়ার লেভেল মেমোরি অবস্ট্রাকশন, এটা হলো মেমোরি ডিটেল এক্সপোজড। ফ্লেক্সিবিলিটি, এটা ফ্লেক্সিবল বেশি, এটা ফ্লেক্সিবল কম, সেটাই এখানে বলা হয়েছে নিশ্চয়ই। এরপর কম্পাইলার আর অ্যাসেম্বলারের একটা পার্থক্য আছে, সেটাকে একটুখানি তাহলে নিজে থেকে দেখে নিই। কম্পাইলার অ্যাসেম্বলার, ঠিক আছে। তো এই হলো তোমার পিডিএফটা তো আমি আজকেই সেন্ড করে দেবো। আর ক্লাসটা কেমন লাগলো সেটা নিয়ে আমি একটু রিভিউ জানতে চাইবো তোমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে, তাহলে কন্টিনিউ করব। যদি বলো যে না দরকার নেই, আমি নিজে থেকে পড়ে নেব, দেন ফাইন, ইটস ওকে, ঠিক আছে। চলো আমরা তাহলে আজকেরটা প্রথম চ্যাপ্টারটা করে নিলাম, এরপরে দ্বিতীয় তৃতীয় প্রত্যেকটা চ্যাপ্টার আমি তাহলে নিয়ে চলে আসবো। মানে তোমার ফিডব্যাকটাই ইম্পর্টেন্ট আমার কাছে, যত তাড়াতাড়ি বলবো তত তাড়াতাড়ি আমি নিয়ে চলে আসবো। এইভাবে রেকর্ডেড ক্লাস আকারে দিয়ে দেবো সবগুলো, ঠিক আছে। চলো লাইভ ক্লাস আর দরকার নেই।